আজকের এই ভিডিওতে দ্রবণ বা সলিউশন চ্যাপ্টার থেকে যে অঙ্কগুলো আমাদের পরীক্ষায় আসে সেই অঙ্কগুলো আমরা ডিটেলসে স্টাডি করে নেব। ঠিক আছে, আগেকার ভিডিওগুলোর মতনই এবারও আমি দ্রবণ চ্যাপ্টারের যত রকম টাইপের অঙ্ক হওয়া পসিবল মানে পরীক্ষায় আসে সেই অঙ্কগুলোকে টাইপ বেসিকে ভাগ করে রেখেছি। এই চ্যাপ্টারে আমাদের 5 রকম টাইপের অঙ্কের ওপর ফোকাস করতে বলা হয় এবং যেখান থেকেই প্রতি বছর অঙ্ক আসে। এখন সেই অঙ্কগুলো কোথা থেকে আসে না, তুমি জানো যে দ্রবণ বা সলিউশন চ্যাপ্টারে আমাদের 4টে কলিগেটিভ ধর্ম আছে, সংখ্যাগত ধর্ম, অর্থাৎ যে ধর্মগুলো বলো অবশ্যই মূল সংখ্যার ওপর ডিপেন্ড করে পদার্থের। অর্থাৎ আমি ইউরিয়া নিলাম না আমি চিনি সুগার নিলাম, এদের ওপর ডিপেন্ড করে না যে আমি কি নিলাম। ঠিক আছে, সলিউট আমি কি নিলাম এদের ওপর ডিপেন্ড করছে না যে তুমি ইউরিয়া নিয়েছো না সুগার নিয়েছো, তুমি কত মোল ইউরিয়া নিয়েছো বা কত মোল সুগার নিয়েছো, যে 1 মোল ইউরিয়া নিয়েছো বা 2 মোল ইউরিয়া নিয়েছো বা 1 মোল সুগার নিয়েছো বা 2 মোল সুগার নিয়েছো, তাই না? অর্থাৎ কি তুমি জানো 1 মোল মানে কি অ্যাভোগাড্রো সংখ্যক নাম্বার অফ পার্টিকেল 6.022 × 10⁻23, তাই না? 1 মোল মানে কি বলো, অবশ্যই তুমি জানো 6.022 × 10⁻23। কোনো প্রবলেম নয়, অ্যাভোগাড্রো সংখ্যা যেটা মূলিকান বার করেছিল। বেশ, তাহলে আমি মানে কীরকম পদার্থ নিয়েছি কীরকম সলিউট নিয়েছি সেটার উপর ডিপেন্ড করে নয়, কতটা পরিমাণে নিয়েছি তার উপর ডিপেন্ড করে এই ধর্মকটা আমাদের নির্ভর করে আছে। আসলে আমাদের এখানে অঙ্ক টাইপটা আমি লিখে রেখেছি, তাই না? ধর্ম এই 4টি আছে। বেশ, তো বাষ্পচাপের আপেক্ষিক অবনমন এটা হচ্ছে আমাদের ফার্স্ট কলিগেটিভ ধর্ম, অর্থাৎ রিলেটিভ লোয়ারিং ভেপার প্রেসার। দ্বিতীয় নম্বর কি স্ফুটনাঙ্কের উন্নয়ন, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। তৃতীয় নম্বর কি হিমাঙ্কের অবনমন, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। আর অবিশ্রবণ চাপ অর্থাৎ অসমোটিক প্রেসার। এই 4টে হচ্ছে আমাদের কলিগেটিভ ধর্ম। এই 4টে জায়গা থেকেই আমাদের অঙ্ক জিজ্ঞেস করা হয় বা অঙ্ক আসে পরীক্ষায়। আর 5 নাম্বার যে জায়গাটা থেকে আমাদের অঙ্ক আসে সেটা হচ্ছে ভ্যান্ট অফ আই ফ্যাক্টর, তাই না? ভ্যান্ট অফ আই ফ্যাক্টর নিশ্চয়ই পড়েছি আমরা, সেখান থেকে আমাদের অঙ্ক আসে, বাট এটা কলিগেটিভ ধর্ম হিসাবে নয়। ঠিক আছে, এই 4টে হচ্ছে আমাদের কলিগেটিভ ধর্ম, এখান থেকে অঙ্ক আসে। আর 5 নাম্বার এখান থেকে অঙ্ক আসে বলে আমি টাইপগুলো লিখে রেখেছি। বুঝতে পেরেছি? বেশ, এখন ভ্যান্ট অফ আই ফ্যাক্টর কেন এসছে না, আমরা জানি সলিউটের ওজনের ওপর বা পরিমাণের ওপর এই 4টে ধর্ম নির্ভর করছে দিয়ে অঙ্ক আছে ফাইনাল। সলিউট আবার আমাদের 2 রকমের হয়, একটা হচ্ছে কি উদ্বায়ী, বলো উদ্বায়ী মানে কি ভোলাটাইল, আর একটা হচ্ছে কি অনুদ্বায়ী অর্থাৎ নন ভোলাটাইল। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে ধরো আমি এখানে একটা দ্রবণ তৈরি করেছি, ঠিক আছে, সেই দ্রবণ মানে কি দ্রাবক থাকবে আর দ্রাব থাকবে, তাই না? দ্রাবক মানে কি সলভেন্ট আর দ্রাব মানে কি সলিউট। দ্রাবক আর দ্রাবকে মিশিয়ে আমি কি তৈরি করেছি, দ্রবণ তৈরি করেছি, সলিউশন। এখন হ্যাঁ, এটা কি ধরনের সলিউশন? সমসত্ব সলিউশন, অর্থাৎ দ্রাবের কণা এবং দ্রাবকের কণাগুলি সম্পূর্ণভাবে মিশে গেছে, যাদেরকে আলাদা করা যাবে না, সমসত্ব। যেমন আমি যদি বলি NaCl প্লাস H2O, তুমি জানো একদম ক্লিয়ার সলিউশন তৈরি করে দ্রবণটা, তাই না? বেশ, এখন দেখো তুমি জানো কি যে আমি যদি জল নিই তাহলে জল অল টাইম কি বাষ্পভূত হয়, তাই না? বাষ্পভূত হয়। তুমি জানো তো জল যে কোনো তাপমাত্রাতে কি বাষ্পভূত হয়। তুমি 1 বাটি জল যদি কোথাও রেখে দাও 1 সপ্তাহ পর আর জলটা পাবে তুমি দেখতে পাবে না, কিন্তু তুমি তো তাপ দিচ্ছ না, তাহলে কোথায় গেল না, জলটা যে কোনো তাপমাত্রায় বাষ্পভূত হয়। তাহলে তুমি যদি কোনো দ্রবণকে রেখে দাও 1 সপ্তাহ, একটা বাটিতে ধরো নুন জল গুলে রেখে দিয়েছো, তাহলে কি দেখা যাবে বলো তো? এরকমও হতে পারে যে জলের কণা যাওয়ার সাথে সাথে কি তোমার NaCl এর কণাও ওপর দিকে গেল, বাতাসের সাথে মিশে গেল। আবার কিছু দেখতে পেলে কি যে না, NaCl এর কণাগুলো গেল না, তলায় থিতিয়ে পড়ে আছে, জল উড়ে চলে গেছে, বাতাসে মিশে গেছে। বুঝতে পেরেছ না পারোনি? এর মানে আমরা বুঝতে পারছি যে কিছু দ্রাব থাকতে পারে, সেই দ্রাবগুলো কি অনুদ্বায়ী, যেগুলো অনুদ্বায়ী মানে নন ভোলাটাইল, সেগুলো কি পাত্রেই পড়ে থাকবে, দ্রাবক বাষ্পভূত হয়ে চলে যাচ্ছে বাতাসে, কিন্তু দ্রাব নিচেই থাকবে সে বিকারে। আবার কিছু দ্রাব এমন থাকবে যারা কি ওই জলের ওই যে তুমি দ্রাবক নিচ্ছ সেই দ্রাবকের সাথে সাথে নিজেও বাষ্পভূত হয়ে যাবে দ্রাবটা, অর্থাৎ ভেপার ফেসে চলে যাবে। বুঝতে পেরেছ না পারোনি? এখন এটা হচ্ছে আমাদের টাইপ 1 বাষ্পচাপের আপেক্ষিক অবনমন অঙ্ক। স্ফুটনাঙ্কেরটা ক্ষেত্রে টাইপ 2, এটা হচ্ছে টাইপ 3, এটা হচ্ছে টাইপ 4, আর এটা হচ্ছে টাইপ 5।
টাইপ 5-এর অঙ্ক অর্থাৎ ভ্যান্টা বাই ফ্যাক্টর দিয়ে এবছরকার সিলেবাস অর্থাৎ 2022-এর সিলেবাসে তোমাদের কি করেছে, বাদ দিয়ে দিয়েছে, তাই তো। কিন্তু আমি 5টাই করে রাখবো, তুমি টাইপ 5টা না দেখলেও হবে, তুমি টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 অঙ্কগুলো দেখে নেবে ভালো করে, ঠিক আছে। তো চলো শুরু করি। এখন এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে গেলে বুঝলে তোমাকে কিছু বেসিক জিনিসের আইডিয়া থাকা অবশ্যই দরকার। তবে আমি ধরে নেব যে তুমি সেইগুলো জানো না, সেই বেসিক জিনিসগুলো জানো না। তো আমি এখন তোমাকে যেটা বলে দেবো তুমি সেটাই মনে রাখবে, ঠিক আছে। তাহলেই দেখবে তোমার অঙ্ক একদম জলের মতো ইজি হয়ে যাবে, ঠিক আছে। তো চলো দেখো, প্রথমত তুমি দেখবে এই চ্যাপ্টারে ঢুকেই তুমি এই 3টে জিনিস অবশ্যই পাবে। কি? নর্মালিটি, নর্মালিটি, মোলারিটি, মোলারিটি খুব ইম্পর্টেন্ট, রিটি, ঠিক আছে, আর মোলালিটি, মোলালিটি। এটা হচ্ছে মোলালিটি, এটা হচ্ছে মোলারিটি, ঠিক আছে, আর এটা হচ্ছে নর্মালিটি। এটাকে বড় হাতের এম দ্বারা লেখা হয়, মোলারিটিকে তোমার বড় হাতের এম দ্বারা লেখা হয়, আর মোলালিটিকে তুমি জানো ছোট হাতের এম দ্বারা লেখা হয়। এখন এই চ্যাপ্টারে বুঝলে এটা সব থেকে ইম্পর্টেন্ট, এই মোলালিটিটা, কারণ এটা দিয়েই তোমার এই অঙ্কগুলো সব হবে। মোলারিটি আর নর্মালিটি দিয়ে আমাদের অঙ্ক, মানে এই অঙ্কের যে ফর্মুলাগুলো আছে সেগুলো কাজে লাগবে না, বাট আমাদের অঙ্ক কি করে বা সেখান থেকে আমাকে নর্মালিটি বার করতে বলে, এরকম অঙ্ক দেয়। কিন্তু এদের ফর্মুলার রেসপেক্টে আমাদের অঙ্ক, ম্যাক্সিমাম অঙ্ক তোমাকে মোলালিটি সম্পর্কে দেওয়া থাকবে। এখন ম্যাক্সিমাম ছেলের এই জায়গাগুলো খালি কনফিউজিং হয়ে যায় যে কি বটে এটা, নিজেকে খুব কঠিনভাবে এই জিনিসগুলো খুব কঠিনভাবে নিয়ে নেয় যে এগুলো হয়তো সত্যি কঠিন, কিন্তু বিশ্বাস করে এগুলো সত্যি সহজ। তোমাকে আমি যেটুকু বলছি তুমি খালি সেটুকু এখন মনে রাখো, ঠিক আছে। যা পড়েছো এখন সেটাকে স্টপ করো, যা জানো। বুঝতে পেরেছো না পারোনি? আচ্ছা, এখন তুমি কিভাবে মনে রাখবে দেখো, দেখো নর্মালিটির তুমি বলো একক কি না, তোমরা সবাই বলে দেবে দাদা গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার, গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট পার লিটার। ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে তুল্যাঙ্ক ভর, গ্রাম তুল্যাঙ্ক ভর পার লিটার, অর্থাৎ 1 লিটারে কত গ্রাম তুল্যাঙ্ক ভর দ্রবীভূত আছে, তাই না? বেশ, 1 লিটার দ্রবণে, কিন্তু অবশ্যই 1 লিটার দ্রবণে। বেশ, আমি আসছি এটা ডিটেলসে, ঘাবড়িও না। মোলারিটির এর একক কি না বলো, তুমি নিশ্চয়ই বলবে দাদা মোল পার লিটার, মোল পার লিটার, ঠিক আছে। আর মোলালিটি এর একক কি? মোল পার কেজি, মোল পার কেজি। দেখো বুঝতে পারলে কি না? এখন তুমি আমাকে একটা কথা বলো, এই ইউনিটটা দেখে তুমি কি একে ডিফাইন করতে পারবে না? অবশ্যই পারবে। কি বলবে না 1 লিটার, 1 লিটার দ্রবণে, খুব ইম্পর্টেন্ট, 1 লিটার দ্রবণে কি যত গ্রাম, গ্রাম ইকুইভ্যালেন্ট দ্রবীভূত আছে, অর্থাৎ 1 লিটার দ্রবণে যত গ্রাম ইকুইভ্যালেন্ট দ্রবীভূত আছে সেটাই হচ্ছে সেই দ্রবণের নর্মালিটি। 1 লিটার দ্রবণ মানে ভলিউমটা, ঠিক আছে, সমগ্র ভলিউমটা, অর্থাৎ যে দ্রবণটা প্রিপেয়ার করেছে তার সমগ্র ভলিউমে 1 লিটারে কতটা তোমার দ্রবীভূত আছে। এবার 1 লিটার ভলিউমে কি দ্রাবক আছে, দ্রাবও মিশা আছে, ঠিক আছে। বুঝতে পেরেছো না পারোনি? দ্রাবকে বলেনি কিন্তু, 1 লিটার দ্রাবকে কত গ্রাম দ্রবীভূত আছে তার কথা বলেনি, বলেছে 1 লিটার তুমি দ্রবণ তৈরি করে নিচ্ছ, এবার 1 লিটার দ্রবণ নাও, সে 1 লিটার দ্রবণে দেখো যে কত গ্রাম দ্রবীভূত আছে, যে দ্রাবটা তুমি মিশিয়েছো সেটাই হচ্ছে সেই দ্রবণের নর্মালিটি। বুঝতে পেরেছি? বেশ, এখন তাহলে মোলালিটি মানেটা কি না 1 লিটার, 1 লিটার দ্রবণে, 1 লিটার দ্রবণে মোলারিটির ক্ষেত্রেও, সরি মোলারিটি বলে ফেললাম তো, মোলারিটির ক্ষেত্রেও সেম জিনিস, 1 লিটার দ্রবণে যত মোল, কি মোল আছে না, অর্থাৎ 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত আছে, অবশ্যই কি সলিউট, সেটাই হচ্ছে ওই দ্রবণের মোলারিটি, ঠিক আছে। বেশ, মোলালিটি খুব ইম্পর্টেন্ট, মোলালিটি সেটা কি কেজি, তাহলে তুমি নিশ্চয়ই লিখবে যে 1 কেজি দ্রবণে, না 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 1 কেজি দ্রবণে নয়। এখন মোলালিটির ক্ষেত্রে অবশ্যই ভালো করে শুনো, 1 কেজি দ্রাবকে, দ্রবণে নয়,
1 কেজি দ্রাবকে, অর্থাৎ যে সলভেন্ট অর্থাৎ তুমি জল আর নুন মিশিয়েছো, তো 1 কেজি জল নাও, দিয়ে বলো যে NaCl কত মল ডিজলভ করেছে ওতে, সেটাই হচ্ছে ওই দ্রবণের তোমার মোলালিটি। তাহলে এই জায়গাটা তুমি খেয়াল রাখবে খুব ভালো করে, যে মোলালিটির সংজ্ঞা তুমি কি যখন বলবে 1 কেজি দ্রাবকে কত মোল দ্রবীভূত আছে, সেইটা হচ্ছে তার কি মোলালিটি ওই দ্রবণের। রীতি বললে 1 লিটার সমগ্র আয়তনে দ্রবণের কত মোল দ্রবীভূত আছে, আর 1 লিটার দ্রবণের সমগ্র আয়তনে কত গ্রাম ইকুইভ্যালেন্ট তোমার দ্রবীভূত আছে, সেটা হচ্ছে তার নর্মালিটি। বুঝতে পেরেছি? তো এই জায়গাটা যেন একবার তোমার খুব ভালো করে মাথায় থাকে। এইটা খুব এইগুলো সব হ্যাপাচা বলে তোমাদের অঙ্ক, মানে এইচএসের অঙ্ক সব থেকে ইজি, তো এইগুলো খুব হ্যাপাচা বলে দেয় না, আমাদের এইটা নিয়ে বলে যে 1 কেজি ভাই নিয়ে আয় কোনো দ্রাবক, কত দিয়েছিস বল, কত মোল ডিজলভ করেছিস বল, তাহলেই আমার সেই দ্রবণের মোলালিটি হয়ে গেল, আমার অঙ্ক সব এখানে আরামসে হয়ে যাবে। তাহলে বলো ইউনিট থেকে তুমি সংজ্ঞা বানাতে পারলে, আর তোমার মাইন্ডে কি আইডিয়া ক্রিয়েট হয়ে গেল না, পুরো ক্লিয়ার আইডিয়া যে কে কোনটা বটে কিভাবে রিলেটেড। বইয়ে তো অনেক কিছু দেওয়া আছে, পড়তে যাবে দেখবে এইদিকে ঢুকবে এদিকে বেরিয়ে যাবে, কি বলেছে, বেশিরভাগ ছেলে কনফিউজ হয়ে যায়। তা তুমি এইভাবে মনে রাখবে, খুব ইজি, হ্যাঁ কি না বলো? অবশ্যই। আর ফর্মালিটি দিয়ে আমাদের খুব একটা কিছু আসে না, সেই জন্য ওটা বাদ দিলাম। PPM তো ছাড়িয়ে দাও, আসেই না, ঠিক আছে? ওই এককগুলো যদি পছন্দের হয় তুমি বই থেকে করে নিতে পারো, অসুবিধা নেই। বাট আমার যেটা খুব দরকার সেটাকে আমি বুঝতে পারলাম, অবশ্যই পেরেছি। চলো, তো দেখতে পাচ্ছ যে আমাকে দুটো জিনিস খুব ভালো করে জানতে হবে, কি মোলের কনসেপ্টটা, কারণ এখানেও মোল আছে, মোলারিটিতেও মোল আছে, তো মোলের কনসেপ্টটা আমাকে একটু জানতে হবে, ঠিক আছে? আর ইকুইভ্যালেন্টের কনসেপ্টটা অর্থাৎ তুল্যাঙ্ক ভরের কনসেপ্টটা আমাকে একটু জানতে হবে কি বটে। বাস এই বেসিক কটা যদি আমি জেনে নিই যে মোল কি বটে, ইকুইভ্যালেন্ট কি বটে, আর এইগুলো মানেটা কি, তাহলেই আমার অঙ্ক করতে আমি একদম পুরো ছাড়িয়ে দেবো, অঙ্ক করে একটাও ভুল হবে না, ঠিক আছে? তো চলো করি। তো দেখো তুল্যাঙ্ক ভার, তোমাকে কোনো পদার্থেরই হয় তুল্যাঙ্ক ভার নির্ণয় করতে দেবে, ঠিক আছে? তাহলে ধরো বলে দিল যে 23 গ্রাম পদার্থ আছে, কি বললাম 23 গ্রাম পদার্থ আছে বা 1.25 গ্রাম পদার্থ আছে, আমি যে কোনো একটা ভ্যালু নিলাম। তাহলে তুমি কি করবে, প্রথমে সেই ডাব্লুর মানটা বসাবে। এখন সেই পদার্থটা যদি তোমার কোনো আয়ন হয় তাহলে তার যোজ্যতা বসাবে, যদি কোনো মূলক হয় তাহলে মূলকের যোজ্যতা বসাবে, ঠিক আছে? আবার যদি অ্যাসিড হয় তাহলে অ্যাসিডের তোমার ক্ষারকগ্রাহিতা বসাবে, আর যদি কোনো তোমার ক্ষার হয় তাহলে ক্ষারকের অলম্বগ্রাহিতা বসাবে, অথবা যদি কোনো তোমার লবণ হয় তাহলে লবণের মোট যোজ্যতা বসাবে, আর যদি কোনো জারক হয় বা বিজারক দ্রব্য হয়, জারক বিজারক যা হোক, বিজারক দ্রব্য হয়, তাহলে সে যে বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে জারণ বিজারণ বিক্রিয়ায়, সেখানে ইলেকট্রন সংখ্যার যেটা পরিবর্তন ঘটেছে সেই ইলেকট্রনের নাম্বারটা বসাবে, অর্থাৎ দুটো ইলেকট্রনে চেঞ্জ হলে 2 বসাবে, 5টা হলে 5 বসাবে। তো এটা কি বটে, একটু দেখো মনে হচ্ছে কঠিন হতে পারে জিনিসটা, বাট খুব ইজি, দেখবে খুব ইজি। তাহলে এটা নিশ্চয়ই লিখে নিয়েছো, এবার দেখো আমি বলি তাহলে তুমি বুঝতে পারবে। এখানে আমি কি লিখতে বললাম, ডাব্লু লিখতে বললাম, তাই না? ডাব্লু, তো এই ডাব্লু মানে কি, আমি এই 23 গ্রাম তোমার SO4 2 মাইনাস আয়ন নিয়েছি বা 1.25 গ্রাম SO4 2 মাইনাস আয়ন নিয়েছি, এটার কথা বোঝাচ্ছে। আমি কি এটা লিখবো পরের লাইনে 23 বাই এটা, অথবা 1.25 বাই দিয়ে যা হবে সেই মানটা? না, এই ডাব্লু কিন্তু এইটার মানে বুঝায় না, ঠিক আছে? এই ডাব্লু মানে কার ওয়েট বোঝায়, তোমাকে কখনোই বলবে না যে 23 গ্রাম SO4 2 মাইনাস আয়নের তোমার ইকুইভ্যালেন্ট ওয়েট বের করো, এরকম বলবে না। তোমাকে কি বলবে যে SO4 2 মাইনাস আয়নের ইকুইভ্যালেন্ট ওয়েট বার করো। তাহলে তুমি কি করবে, ওয়েট, দাদা বলেছিল এখানে ওয়েট লিখতে হবে, তাই না? বেশ, তো ওয়েট লিখবো, দেখি ওয়েটটা কি বটে। আর কি বলেছিলাম যে যদি মূলক হয় তার যোজ্যতা লিখতে, তাহলে বলো এখানে যোজ্যতা কত, বা
তুমি মনে রাখবে যতগুলো ক্যাটায়ন থাকবে বা যতগুলো আয়ন থাকবে সেটা হচ্ছে তার যোজ্যতা। তাহলে এই যোজ্যতা হচ্ছে কত তোমার 2, কোনো পজিটিভ বা নেগেটিভ নেওয়ার দরকার নেই, 2। তাহলে এখানে লিখে দেবে 2। বুঝতে পেরেছি না পারিনি? যদি আমি Al3+ বার করতাম তাহলে আমি যোজ্যতা ডাব্লু আমার দেখছি কি বটে, সেটা আমি পরে দেখছি ডাব্লু কি বটে। Al3+ যদি তুল্যাঙ্ক মান নির্ণয় করতে বলে তাহলে তার যোজ্যতা কত বসিয়ে দেবে 3, পজিটিভ নেগেটিভ কিছু নয়। ঠিক আছে, বুঝতে পেরেছি? বেশ, এখন আমার প্রশ্ন হচ্ছে ডাব্লুটা তাহলে কি বটে, তাই না? যে ওজন তাহলে কি, এই ওজনগুলো তো নয়, এই ওজনগুলো তো নয়। তাহলে এখানে ওজন মানে কোনটা না, এই যে তোমার SO4 2- রয়েছে না, এখানে যে তোমার আয়ন, এখানে যে তোমার মৌলগুলো রয়েছে তাদের মাস। বুঝতে পেরেছো? তুমি নিশ্চয়ই জানো যে ধরো অক্সিজেনের ক্ষেত্রে আমরা অ্যাটমিক নাম্বার কত লিখি 8, আর এখানে কত লিখি 16। তাহলে এইটা কি অ্যাটমিক মাস বা পারমাণবিক ভর, আর এটা হচ্ছে কি অ্যাটমিক নাম্বার বা পরমাণু ক্রমাঙ্ক। তাহলে এই যে অ্যাটমিক মাসটা রয়েছে সেটা সালফারের ক্ষেত্রে কত না, সালফারের ক্ষেত্রে তোমার 16 হয়, তাহলে 16 দুগুণে 32। তুমি জানো নিশ্চয়ই যে 1 থেকে 20 পর্যন্ত যে মৌলগুলো আছে সেই মানে ক্যালসিয়াম পর্যন্ত আর কি, তাই না? এক তো হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত মলিকিউলার মানে অ্যাটমিক নাম্বার যা হয় তার দ্বিগুণই হয়ে যায় কি তাদের মানে অ্যাটমিক মাস, ওকে, বা পারমাণবিক ভর। দেখো অক্সিজেন কত 8, 8 দুগুণে কত 16, তাহলে 16 হচ্ছে কি পারমাণবিক ভর। এখন তাহলে সালফারে কত না, সালফার তো 16, তার অ্যাটমিক তোমার কত নাম্বার পরমাণু ক্রমাঙ্ক, তাহলে তার মাস হচ্ছে কত 32, 16 দুগুণে 32। তাহলে তুমি সালফারের ক্ষেত্রে কত লিখবে 32। অক্সিজেনের ক্ষেত্রে বলো মাস কত আছে 16, তাহলে 16 কটা আছে 4টে, তাহলে ইন্টু 4। বুঝতে পেরেছি? ব্যাস, আর কিছু না, আয়ন ফায়ন কিছু হবে না, কারণ আয়ন তো এখানে ইউজ হয়ে গেছে 2 হিসাবে। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে 32, আর 4 16 64, 4 5 6 আর 3 6 9 96। তাহলে তুমি এখানে ওয়েট সমান কত লিখবে 96/2। এখন 2 দ্বারা কাটাকাটি করলে কত হবে বলো না, 2 4 8 আর 8 দুগুণে 16 48। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট বেরিয়ে গেল SO4 2- আয়নের 48। বলো পারবে কিনা? ইজি না? ঠিক আছে, খালি মনে রাখবে যে এখানে যে ওয়েটটা বসাবো সেই ওয়েটটা এরকম ফর্মুলা, যে আমাকে যে লবণটা দেবে বা যে আয়নটা দেবে যেটাই দেখ না কেন তার ফর্মুলা ওয়েট বসাবো, সংকেত ওজন। ঠিক আছে, আর সংকেত ওজন কী করে পাবো সেটা বলেই দিলাম। ঠিক আছে, 1 থেকে 20 পর্যন্ত তো কোনো সমস্যাই নেই, আর 1 থেকে 30 পর্যন্ত তোমার এমনি মনে রাখার কথা অ্যাটমিক নাম্বার আর অ্যাটমিক মাস কত, তাই না? বেশ, এখন তোমার HCl অ্যাসিডের তোমার ইকুইভ্যালেন্ট ওয়েট বের করতে বললো যে কত বটে। তাহলে তুমি কত লিখবে বলো না, ওয়েট দাদা বলেছিল এখানে ওয়েট হবে। আচ্ছা, HCl এর ক্ষেত্রে, অ্যাসিডের ক্ষেত্রে আমি কি লিখেছিলাম দেবে, অ্যাসিডের ক্ষেত্রে লিখেছিলাম যে অ্যাসিডের ক্ষারকগ্রাহিতা। তোমার শুনতে খারাপ লাগলেও বা একটু আনকমন মনে হলেও বাংলাতে তুমি মনে রাখবে কি যে যে কোনো অ্যাসিড যটা H+ আয়ন ত্যাগ করতে পারবে, কটা HCl কটা H+ আয়ন ত্যাগ করতে পেরেছে, একটা। তাহলে এই অ্যাসিডের ক্ষারকগ্রাহিতা হচ্ছে কত তোমার 1। অ্যাসিডের ক্ষারকগ্রাহিতা মানে হচ্ছে কনজুগেট বেসের কথা বলছে। ঠিক আছে, যদি তোমার মাইন্ডে না থাকে তাহলে তুমি কি ভাববে যে একটা অ্যাসিড যতগুলো H+ আয়ন দিতে পারবে ভেঙে, সেটাই হচ্ছে তার ক্ষারকগ্রাহিতা। তাহলে তুমি নিশ্চয়ই এখানে লিখে দিলে কত, HCl অ্যাসিডের ক্ষেত্রে 1। এবারে HCl অ্যাসিডের ফর্মুলা ওয়েট বার করতে হবে, তাহলে হাইড্রোজেনের তো 1 হয়, কারণ হাইড্রোজেন 1 1। ক্লোরিন কত হয়, ক্লোরিন হয় কত বলো 17, আর এখানে 35.5, তাহলে 1 + 35.5, তাহলে কত হলো 36.5। তাহলে এখানে লিখে দিলে কত 36.5/1, তাহলে অ্যাকচুয়ালি 36.5। পারবে না? অবশ্যই পারবে। ঠিক আছে, বেশ। নেক্সট ধরো বললো NOH, এই ক্ষারের তোমার কি ইকুইভ্যালেন্ট ওয়েট বের করো NOH ক্ষারের। তাহলে বলো NOH বলো ক্ষারের ক্ষেত্রে এ কী করে ভাঙবে না, Na+ আর OH-। তাহলে ক্ষারকের ক্ষেত্রে আমি বলেছিলাম কি যে ক্ষারকের অলমগ্রাহিতা মানে কনজুগেট অ্যাসিড, ক্ষারকের হয় কনজুগেট অ্যাসিড। যদি না মনে থাকে মনে রাখবে যে কোনো ক্ষারকে যতগুলো OH- আয়ন ত্যাগ করতে পারবে সেটাই হচ্ছে সেই ক্ষারকের তোমার অলমগ্রাহিতা কত, সেটা 1, হ্যাঁ কি না? বেশ, তাহলে দাদা বলেছিল কি এখানে W1 বসিয়ে দিলাম ক্ষারকগ্রাহিতা, তোমার কোনো ক্ষারকের ক্ষেত্রে কি তার অলমগ্রাহিতা। ঠিক আছে, বেশ। এখন NaOH এর ক্ষেত্রে আমাকে কি বার করতে হবে, তার ফর্মুলা ওয়েট। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে 23, অক্সিজেনের ক্ষেত্রে 16, হাইড্রোজেনের ক্ষেত্রে 1। ঠিক আছে, তাহলে NOH এর ক্ষেত্রে বলো কত হবে এটা,
16 আর 1 17, 7 আর 3 10, 0 হাত থেকে 1, 2 একে 3 আর 1 4, 40। তাহলে 40/1 মানে হচ্ছে 40। তাহলে এন হয়েছে তুল্যাঙ্ক ভার হচ্ছে 40। বুঝতে পেরেছি? ইজি না? অবশ্যই ইজি। এরকম 11-এর বইটা তুমি খুললেই বুঝতে পারবে, প্রচুর আছে। এখন মোল সম্পর্কে আমাকে জানতে হবে, তাই না? মোল সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, এটা দিয়ে আমার অঙ্ক ম্যাক্সিমাম থাকবে, আর এটা থেকে আমাকে অঙ্ক করতে হবে। তো মোলের ক্ষেত্রে বুঝলে, যখন তুমি মোল নির্ণয় করবে না, তখনও সেম ওপরে ডাব্লু থাকবে লেখা, আর নিচে কি হবে সেটা দেখছি। ধরো এখানে কিন্তু ডাব্লু মানে তোমাকে বলে দেবে ধরো 23 গ্রাম বা 1.25 গ্রাম বা 0.001 গ্রাম। এখানে কিন্তু তোমাকে ডাব্লু মানে এইগুলো বলে দেবে। অর্থাৎ যখনই তোমাকে বলে দেবে যে 46 বা 4 গ্রাম, তখন তুমি কি ডাব্লুর জায়গায় 4 লিখে দেবে। সোজা সাপটা কথা, মনে থাকবে? বেশ। এখন তোমাকে বললো যে সোডিয়াম অ্যাটম আছে, সেই সোডিয়াম অ্যাটমের তোমার 4 গ্রামের বা 23 গ্রামের মোল সংখ্যা নির্ণয় করো, যে 23 গ্রামে কত মোল সোডিয়াম আয়ন আছে। তাহলে বলো তুমি, সোডিয়াম মানে কি জানো না? 11, এটা দাদা 23 হয়। ওর অ্যাটমটা যেটা অ্যাটমিক মাস, সেইটা কিন্তু নিচে বসবে। এখানে কি তোমার আমার মাস বলবো? মাস এখন দুটো গুলি যেতে পারে, যে এটা ওয়েট, এটাও তো মাস, এটাও তো মাস। তাহলে এটা জুড়ে দিই অ্যাটমিক মাস। তাহলে অ্যাটমিক মাস কত? 23। যদি 4 গ্রামে বার করতে বলে 4/23। যদি আমাকে বলে 23 গ্রাম সোডিয়ামের তোমার মোল, কত মোল আছে নির্ণয় করো, তাহলে তুমি বলো চট জলদি কী লিখবে? ডাব্লু সমান ওপরে যেটা লেখা থাকবে 23। তাহলে এর অ্যাটমিক মাস কত? 23 কেটে গেল 1 মোল। কত ইজি দেখো। বেশ। এখন 96 গ্রাম H2SO4 মানে কত মোল বের করো। তুমি পারবে না? অবশ্যই পারবে। চট জলদি লিখে দেবে কি? মোল ডাব্লু বাই, এখানে কি এটা কি অ্যাটম, যে অ্যাটমিক মাস লিখবো? এটা তো কি মলিকিউল, তো তাহলে মলিকুলার মাস লিখবো, কিন্তু মাস তো লিখবো। এবার মলিকুলার মাস কী করে নির্ণয় করবো? আরে তুমি একটু আগেই করে এলে, তাই না? কি বলো না, হাইড্রোজেনের ক্ষেত্রে কত বলো? 2 × 1, কারণ হাইড্রোজেনে কত হয়? 1 করে। তাহলে হাইড্রোজেনের অ্যাটমিক মাস কত? 1। তাহলে দুটো আছে বলে 2 × 1। সালফারে কত না, সালফারের জন্য এটা 16, এটা কত? 32। তাহলে 32 প্লাস হলো। অক্সিজেনের তো অবশ্যই জানো, বলো এটা 8 আর এটা কত? 16। তাহলে 16 × 4, 4টে আছে বলে, তাহলে এটা কত হবে? 4 × 64, 2 আর 32, 96 হয়ে গেল। তাহলে ডাব্লু সমান কত বলো না? এখানেও আমার 96 দিয়েছে, 96, আর আমার এমনি মলিকুলার মাস কত বেরিয়েছে? 96, কেটে গেল 1, তাহলে 1 মোল। এবার আমাকে যদি এই 96 জায়গায় দিত কি তোমার 960 গ্রাম, তাহলে আমি কি লিখতাম? 960 গ্রাম বাই 96 মলিকুলার মাসটা যেটা দিয়েছে সেটা। তাহলে এবার কাটাকাটি করলাম, বলো কত হতো? 10 মোল হয়ে যেত। তাহলে বুঝতে পারলে কি না? তাহলে তুল্যাঙ্ক ভারের ক্ষেত্রে ডাব্লু মানে হচ্ছে কি বলতো? ওই যেটা তোমাকে দিয়েছে তার ওয়েটটা, বুঝতে পেরেছ? সেটা মানে এই যদি H2SO4 তুল্যাঙ্ক ভার বার করতে বলতো, তাহলে আমি 96 লিখতাম। এটা এই 96টা তুল্যাঙ্ক ভার বের করার সময় তোমাকে এরকম দেবে না যে এত গ্রামে কত তুল্যাঙ্ক ভার আছে বলো। তোমাকে কি দেবে বলো তো? যে এত গ্রামে কত মোল আছে বলো। তখন যে গ্রামটা দিয়েছে সেই গ্রামটা উপরে বসাবে, ডাব্লুটা সেটা। আর তুমি এটা তো বার করা শিখেছো, মলিকিউলার ওয়েট বা অ্যাটম থাকলে যেমন দেখলে 23 দিয়ে ভাগ করলাম সোডিয়ামের ক্ষেত্রে, তার পারমাণবিক ওয়েট ভাগ করে দেবে নিচে লিখে, যা উত্তর বেরোবে সেটাই হচ্ছে তোমার মোল। আর কি যদি তোমার এসটিপিতে বলে, তাহলে এসটিপিতে আর এনটিপিতে যাই বলুক না কেন, তুমি নিশ্চয়ই একটা জিনিস জানো যে এই কটা বলা মানেই 22.4 লিটার দিয়ে কিছু একটা হ্যাপা আছে। 1 মোল যে কোনো গ্যাসের আয়তন এনটিপি বা এসটিপিতে কত হয়? 22.4 লিটার। তাহলে তোমাকে যদি মোল বার করতে বলে, আমি কি বললাম? ডাব্লু তো ওপরে দেবেই দেবে, হ্যাঁ কি না? ডাব্লু উপরে দেবেই দেবে, ফাইনাল। তাহলে সেই ডাব্লুটা লিখে দেবে কত। ধরো আমি যদি এমন কোনো একটা গ্যাস নিলাম যেটা তোমার বলেছে ধরো 32 লিটার, ঠিক আছে? তাহলে এখানে কত লিখে দিলে? 32 লিখে দিলে। নিচে কিন্তু 22.4 দিয়ে ভাগ,
যাই গ্যাস বলুক 22.4 লিটার দিয়ে ভাগ করে দেবে, বেরিয়ে যাবে তোমার কি মোল নাম্বার। মনে থাকবে? দেখো কত ইজি, তাই না? একদম ভয় পাবে না, খুব ইজি। ঠিক আছে, বই পড়তে গেলে হয়তো তোমার সংজ্ঞাতে একটু এলোপাতারি হতে পারে, মনে নাও থাকতে পারে, বাট জিনিসটা ম্যাথামেটিক্যাল পোর্শনে যখন করবে না, দেখো কত ইজি, মনে রাখা খুবই সহজ। তাহলে পারবে তো করতে? যা ওয়েট বলে দেবে সেই ওয়েটটা উপরে লিখবে, তোমার যাই দিয়ে দেবে তার ভর লিখে দেবে, থালি হয়ে গেল, দিয়ে ভাগ করে দেবে। আর ক্যালকুলেটর তো তোমার হাতেই আছে, টিপবে উত্তর লিখবে। ঠিক আছে? আর হ্যাঁ, যদি এসটিপি বা এনটিপির কথা বলে তখন 22.4 দিয়ে ভাগ করে দেবে ওই ওয়েটটাকে। সিম্পল ব্যাপার। বলো পারবে কি না? নিশ্চয়ই পারবে। ঠিক আছে, তাহলে মোল জিনিসটা আমি বুঝতে পারলাম, আর ইকুইভ্যালেন্ট ওয়েটটাও আমি বুঝতে পারলাম। বেশ, এখন আর একটা বেসিক জিনিস যেটা আমাকে জানতে হবে সেটা হচ্ছে, দেখো এটা এখন কিলো হেক্টর ডেকা তো আমরা সবাই জানি, কি বলো? কিলো হেক্টর ডেকা, এটা এখানে বাদ দিচ্ছি, ডেসি সেন্টি মিলি। এখন যদি আমি মিটার এখানে বসাই, তাহলে এখানে কি মিটার 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 অ্যান্ড মিটার, কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার। অবশ্যই মিটার মানে কি এখানে লেন্থ, অর্থাৎ দৈর্ঘ্য পরিমাপের জন্য ইউনিটগুলো ব্যবহার করি আমরা। বেশ, আবারও কি কিলো হেক্টর ডেকা ফাঁকা রাখছি, ডেসি সেন্টি মিলি। ঠিক আছে, আমি যদি এখানে তোমার গ্রাম বস, এগুলো সবার কাছে কি লিখে দেবে? দাদা গ্রাম হয়ে যাবে। এই জি এর নিচে আবার জি লিখে দিও না, দেখো ওই জি দৌলতে সব চেঞ্জ হয়, তাই না? এই মিডিল পোর্শনটা চেঞ্জ হয় আর সব চেঞ্জ হয়ে যায়। এটা কি ওয়েট, ওয়েট ভর মাপার জন্য আমরা এককগুলো ব্যবহার করি, কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকাগ্রাম গ্রাম ডেসিগ্রাম সেন্টিগ্রাম মিলিগ্রাম। আর কিলো হেক্টো ডেকা বাদ দিলাম, ডেসি সেন্টি মিলি, এখানে লিটার বসালাম, তাহলে লিটার 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 লিটার। ঠিক আছে, লিটার। তাহলে এটা কি আয়তন বা ভলিউম, তাই না? আয়তন মাপার জন্য কিলো লিটার, আমরা তেল আনতে গেলে কী বলি? কিলো 1 কিলো লিটার তেল দাও বা 1 লিটার তেল দাও, হ্যাঁ কি না? এভাবে বলি। কোনো কিছু জিনিস চাল টাল আনতে গেলে আমরা কি গ্রাম বলি বা কেজি, 1 কেজি চাল দাও। আর রাস্তা বা কোনো কিছু লেন্থ মাপতে গেলে কি, যে 1 মিটার কাপড় দাও বা 1 কিলোমিটার রাস্তা, মিটার দিয়ে বলি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে মিটার গ্রাম লিটার এদের মান কি এক? অবশ্যই না। ঠিক আছে, মনে থাকে জানো, অবশ্যই না। ভলিউম, তুমি জানো একটা কিউব আছে, ধরো একটা কিউব আছে, তো এর লেন্থ আমি কী দিয়ে মাপি? ধরো মিটার দিয়ে বললাম। ব্রেথ ব্রেথ আমি কী দিয়ে মাপি? সেটাও মিটার দিয়ে বললাম। কিন্তু ভলিউমের ক্ষেত্রে আমি যদি এর ভলিউম বার করি, তাহলে আমার কি লেন্থ ব্রেথ আর কি লিখবে? হাইট লাগবে। লেন্থ ব্রেথ আর হাইট লাগবে। তাহলে আমার কটা এম হচ্ছে বলো তো? এম ইন্টু এম ইন্টু এম, লেন্থ ব্রেথ আর হাইট, এম ইন্টু এম ইন্টু এম মানে হচ্ছে এম কিউব, মিটার কিউব। তাহলে বুঝতে পারছো যে লিটার আর মিটারে যেতে গেলে তোমার কিউবের ফাংশান আসছে, হ্যাঁ কি না বলো? অথবা লিটার থেকে তোমাকে সেন্টিতে যেতে গেলেও সেখানে এই মিটারে এই ঘরে আসা মানে কি কিউবের ফাংশান আসছে। আর আয়তন মানে জানো 3টে টার্ম চাই আমার, তবে তো হবে। দেখো বুঝতে পেরেছি কিনা? খুবই ভাইটাল জিনিস কিন্তু এই ইউনিটটা, মানে সবারই গুলিয়ে যায় যে ভাবে কি 1 মিটার সমানও যায়, 1 গ্রামও সমান যায়, 1 লিটারও সমান তাই না, সেটা নয় কিন্তু। লিটার থেকে মিটারে যেতে গেলে 3টে জিনিস আসছে, 3টে টার্ম আসছে, 3টে অ্যাক্সিস, লেন্থ ব্রেথ আর হাইট, ভলিউম বা আয়তন বার করতে গেলে। ওই জন্যই তো আমরা ঘনত্ব যখন বলি সেখানে ভলিউম টার্ম আছে, সেই জন্য গ্রাম পার সেমি কিউ আমরা বলে থাকি, বা গ্রাম পার সিসি। তো এখানে এটা কেন দেখালাম আমি? দরকার কি আমার? না, ব্যাপারটা হচ্ছে তুমি লিকুইড নিয়ে কাজ করছো, তো ওরা তোমাকে লিটারে বলে দেবে। যখন আমি বলেছিলাম যে 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত আছে সেটা হচ্ছে তার মোলারিটি, বুঝতে পেরেছো? বাট তোমাকে কি করবে জানো? গ্রামে দিয়ে দেবে, যে এত গ্রামে ডিসলভ আছে, এত আসবে, সেরকম অঙ্ক তখন দেখাবো। তো তোমাকে একটা বেসিক আইডিয়া থাকতে হবে যে লিটার থেকে আমি গ্রামে যাই অথবা সেন্টিগ্রামে যাই, তাহলে আমার ইউনিটের কত চেঞ্জ আসে। তো মনে রাখবে যে 1 লিটার সমান হচ্ছে 1000 ml অথবা 1000 সিসি। ঠিক আছে, সেন্টিমিটার কিউব, অথবা তুমি কি লিখতে পারো? সেমি টু দি পাওয়ার কিউব। ওকে, আবার কি লিখতে পারো? 1000 গ্রাম। মনে থাকবে? এটা তো লিটার থেকে মিলিলিটারে গেছি, কনভার্টের ব্যাপার।
বাট এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে 1 লিটার মানে 1000 সেমি কিউব অথবা 1000 গ্রাম। তাহলে লিটার থেকে যদি আমি মিটারে আসি, তাহলে তুমি বুঝতেই পারছো কি লাগবে বলো, লেন্থ, ব্রেথ, হাইট, তিনটে লাগবে। তাহলে সেই জন্য কিউব, 1000 কিউব। আর যদি লিটার থেকে আমি গ্রামে আসি, তাহলে 1000 গ্রাম। সবারই 1000 আছে, চাপের নিয়ে কিছু নেই। খালি এমএলও যা, সেন্টিমিটার কিউব হতায়, সিসি হতায়, সেন্টিমিটার কিউব মানে সিসি, আর গ্রাম। কিন্তু শুধু মিটারে পোর্শনটা মনে রাখবে যেখানে কিউব হয়। তাহলে এই কনভার্টটা আমার মনে থাকবে, অবশ্যই থাকবে, তাই না? খুব ইজি, বুঝতে পেরেছি? বাস এইটুকুই আমার জানানোর বিষয় ছিল, ঠিক আছে? তাহলে আমরা কি দ্রবণ নিয়ে কথা বলছি, তাই না? দ্রবণ নিয়ে কথা বলছি। তাহলে আমি বুঝলে অঙ্ক করানোর সময় দ্রাব যে সলিউট হবে তাকে সবসময় W2 দ্বারা বলবো। এর ওজন সবসময় কি W2 লিখে প্রকাশ করব। দ্রাব বা সলিউট, যে দ্রাবক হবে, দ্রাবক বা সলভেন্ট, তার ওজন সবসময় W1 দ্বারা প্রকাশ করব। দ্রাবক বড় বেশি পরিমাণে থাকে, আমরা জানি তো একটা দ্রবণে কি দ্রাবকের পরিমাণ বেশি থাকে, দ্রাব্যের পরিমাণ কম থাকে, ঠিক আছে? বেশ। বা তুমি এটাও মনে রাখবে যে অলওয়েজ যেখানে তোমার দুটোরই গ্রাম দিয়ে আছে, ধরো দুটো পদার্থ মিশিয়ে দিয়েছে, দিয়ে বলছে দ্রবণ তৈরি করেছি, বললো না যে কে দ্রাবক কে দ্রাব, তাহলে জানবে যে বেশি পরিমাণে আছে সে হচ্ছে দ্রাবক, আর যে কম পরিমাণে আছে সে হচ্ছে দ্রাব, ঠিক আছে? এবারে দ্রবণের বা সলিউশনের যদি আমি তোমাকে ওয়েট বলি, তাহলে সবসময় W দ্বারা লিখব, মনে থাকবে W দ্বারা। বেশ। 4 নাম্বার, যদি যে দ্রাবটা নিয়েছি সেই দ্রাবের আণবিক গুরুত্ব অর্থাৎ মলিকিউলার মাস, অর্থাৎ মলিকিউলার ওয়েট, সেটা সবসময় আমি M2 দ্বারা লিখব। 2 মানি দ্রাব। যে আমি ইউরিয়া নিলে তার মলিকুলার মাস কত, গ্লুকোজ নিলে তার মলিকুলার মাস কত, সেটাও যখন বার করব তখন M2 লিখব। সিমিলারভাবে যদি দ্রাবকের আমি মলিকুলার ওয়েট বা আণবিক গুরুত্ব বার করতে চাই, তাহলে আমরা M1 দ্বারা লিখব। 1 রিপ্রেজেন্ট করবে দ্রাবকের ক্ষেত্রে, 2 রিপ্রেজেন্ট করবে দ্রাবের ক্ষেত্রে, ঠিক আছে? বেশ। আর যদি বিশুদ্ধ, 6 নাম্বার, যদি বিশুদ্ধ কথাটা আসে, তাহলে সবসময় সেটা জানবে যে তোমার নট, মাথায় একটা নট দ্বারা রিপ্রেজেন্ট হবে। ধরো আমি কি বললাম, বিশুদ্ধ মানি কি দ্বারা রিপ্রেজেন্ট হবে, কোনো কারোর মাথায় একটা নট হিসাবে, মানে ধরো বিশুদ্ধ ধরো দ্রাবকের বাষ্পচাপ বললাম, দ্রাবকের বাষ্পচাপ, তাহলে দ্রাবক আছে তার মানে কি বলো, প্রেসার, তাহলে P1 তো লিখবই। এখন বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ বললাম, তাহলে কি উপরে একটা নটের সাইন দেব, বুঝতে পেরেছি? যে বিশুদ্ধ কথা লেখা থাকলেই উপরে একটা নটের সাইন দেবো, দ্রাবক থাকলেই 1, দ্রাব থাকলেই হচ্ছে আমার 2, আর দ্রবণ থাকলে W। সেরকমভাবে যদি আমি বলি দ্রবণের বাষ্পচাপ, তাহলে তখন আমি কি লিখব, শুধু পি, দ্রবণের বাষ্পচাপ। যদি দ্রাব্যের বলি তখনই P2 লিখতাম। এখন আমি বিশুদ্ধ দ্রাব নিয়েছি, তাহলে তখন কি P20, বুঝতে পেরেছো? অবশ্যই তুমি নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে এই ডাটাগুলো আমি কোথায় কিভাবে ধরতে চলেছি। তাহলে তোমার মনে হতে পারে যে দাদা অঙ্ক করানোর নাম করে তো থিওরি বোঝাতে শুরু করে দিল। আসলে বিষয়টা তা নয়। অঙ্ক করানোর সময় যদি তোমার ব্রেনে একটু থিওরিটা ক্লিয়ার না থাকে, তাহলে তোমার কি মনে হবে বলো তো, যে আর্টিফিশিয়াল জিনিসগুলো মনে হবে কি এটাও মনে রাখতে হবে, আমাকে এত কী করে মনে রাখবো। দাদা তো একের পর এক বলেই যাচ্ছে যে মনে করতে হবে না, আর এইদিকে গাদা গুচ্ছেন মনে করিয়ে দিয়ে যাচ্ছে। তো তোমার করতে ইন্টারেস্ট লাগবে না, বুঝেছো? কিছুটা সময়, কিছুটা বোঝা আর কিছুটা ভালোবাসা দিলে তবেই তোমার কি অঙ্কগুলো হবে। আর এগুলো এত ভালো অঙ্ক, বুঝলে, এত তাড়াতাড়ি মিলে যাবে, মানে এর থেকে ভালো অঙ্ক হতেই পারে না। তো চলো তাহলে আমাদের প্রথম যেটা টাইপ 1, সেই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সম্পর্কে শুরু করি। ওখানেও একটু থিওরিটা বলে নেবো, তারপরে অঙ্ক শুরু করব, যাতে তোমার বুঝতে কোনো প্রবলেম না হয়। মানে ছবি, ব্রেনে ছবি যেন একদম টু বি ক্লিয়ার থাকে, যে তুই কোশ্চেন নিয়ে আয়, স্যারকে বল
যে আপনি কোশ্চেন নিয়ে আসুন, ছবি একদম আমার কষা আছে, আমি ঝেড়ে লিখে দেবো, ছবিতেই অর্ধেক উত্তর বানিয়ে দেবো আমি। বুঝতে পেরেছ? চলো করি তাহলে। বাস্তুচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত আমরা জানি যে রাউল্ট আমাদের বিগ বস এই চ্যাপ্টারে সে সূত্র দিয়ে গেছে। তো সেই সূত্র দেখার আগে বাষ্পচাপ সম্পর্কে একটু আইডিয়াটা ক্লিয়ার করে নিই, ইমেজটা যে কী বটে। ধরো এটা বিকার আছে, এই বিকারে আমি কী রেখেছি? জল রেখেছি। তো জানো যে জল কি হয়? বাষ্পভূত হয় যে কোনো তাপমাত্রায়। এখন জলটা যাতে বাষ্পভূত না হয় তার জন্য আমি কি করেছি? বিকারটাকে এরকম করে ঢাকা দিয়ে দিয়েছি, এরকমভাবে সিল করে দিয়েছি কোনোভাবে। বুঝতে পেরেছ? ক্লোজ বিকারটা, ঠিক আছে? যদি এটা ঘরের মতো মনে হচ্ছে, বাট ধরে নাও আমি কোনোভাবে এটাকে কি করেছি? ক্লোজ করে দিয়েছি বিকারটাকে, মুখটা। তাহলে জল তো আমার এই পর্যন্ত আছে, এই পর্যন্ত জল আমার এই পর্যন্ত আছে, ফাইনাল। এখন তুমি আমাকে বলো জল তো বাষ্পভূত হবে, হবে না? হবে না? যে কোনো তাপমাত্রায় জল বাষ্পভূত হয়। তাহলে জলের অণুগুলো এখান থেকে তোমার উপরের দিকে যাবে, যাবে না? যাবে না? অবশ্যই যাবে। দিয়ে এখানে বাষ্প তৈরি করবে। কি তৈরি করবে? এখানে বাষ্প। এটা দ্রাবক বা তোমার এখন এখানে যেটা নিয়েছি জল, মানে এই কোনো দ্রাব দ্রবীভূত করতে পারবো আমরা, তাই না? বেশ, আর এখানে কি হবে? সেই দ্রাবকের বাষ্প, দ্রাবকের বাষ্প। এখন বুঝলে কিছু সময় পর তো এখানে তো লক করা আছে, বাষ্প তো বাইরে যেতে পারবে না। তাহলে এই তোমার জলের কণাগুলো এখানে ধাক্কা খাওয়ার পর আবার কি সে নিচের দিকে নামবে, উপরে ধাক্কা খাওয়ার পর নিচের দিকে নামবে, অর্থাৎ তাদের শক্তি হারাবে। তো এই যে নিচের দিকে নামছে এটাকে কি বলে? ঘনীভবন। ঘনীভবন, এটা হচ্ছে বাষ্পায়ন। জল থেকে যখন কণাগুলো কি ভেপার ফেজে যাচ্ছে, গ্যাস ফেজে, বাষ্পায়ন। আর ধাক্কা খেয়ে যখন নিচে নামছে বা তাদের গতি হারিয়ে যখন নিচে নামছে আবার জলেতে, এবং জলের মলিকুলগুলো তো টানবে, তাই না? কারণ ওদের কাছে ছেড়ে গেছে, তাহলে এরা কি টানবে না? অবশ্যই টানবে। যে তুই আমার কাছে আয়, তুই ছেড়ে চলে গেছিস, তো গতি হারিয়ে ফেলেছিস, তুই এবার আয় আমার কাছে। তাহলে বেশ, তাহলে ও নামবে, মানে ঘনীভূত হচ্ছে, কনডেন্স হচ্ছে। এখন দেখা যাবে কি কিছু সময় পরে তোমার ধরো বাষ্পায়ন, প্রথম দিকে কি বাষ্পায়ন বেশি হতে থাকবে আর ঘনীভবন কম হতে থাকবে, হ্যাঁ কি না? কারণ বেশি সংখ্যক অণু বাষ্পায়িত হবে আর কম সংখ্যক অণু এখানে ঘোরাফেরা করবে, জায়গা দখল করবে, এখানে 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 জায়গা দখল করবে। তারপরে বেশি হয়ে যাওয়ার পর তারপর তো ধাক্কা খাবে, তারপর তো নিচের দিকে নামবে। তাহলে প্রথম দিকে বাষ্পায়ন হার বেশি হবে, ঘনীভূত হওয়ার হারটা কম হবে। কিন্তু যত সময় যাবে এখানে কি বাষ্পের অণুগুলো বাড়বে, জল তো বেশি পরিমাণে বাষ্প হবে একটা টাইমে, বেরোতে তো পারছে না, তাহলে একদম পুরো ঘিঞ্জি হয়ে যাবে, প্রচুর হয়ে যাবে। দিয়ে কি ঘনীভূত যে হারে হতে দেখা যাবে বাষ্পায়নও সেই হারে হতে দেখা যাবে, অর্থাৎ তারা সাম্য অবস্থায় চলে আসবে। মানে ঘনীভবন আর তোমার বাষ্পায়ন এই দুটো সাম্য অবস্থায় চলে আসবে। যতটা হারে বাষ্পীভূত হবে ততটা হারে ঘনীভূত হবে। এই ধরনের সাম্য অবস্থাকে আমরা কি বলি? গতিশীল সাম্য অবস্থা। ডাইনামিক ইকুইলিব্রিয়াম, তাই না? বেশ, এখন এত আমি কিছু বললাম কেন? দেখো তো এরপরে এই বিকারে ধরো এটা জল আছে, আমি একটা দ্রাব মিশিয়ে দিয়েছি। কি বললাম? আমি একটা যে কোনো দ্রাব মিশিয়ে দিয়েছি, আবার ঢাকা দিয়ে দিয়েছি, এখানটায় সিল করে দিয়েছি যাতে না যেতে পারে। আমি এমন একটা দ্রাব মিশাইছি, বুঝলে, সলিউট, যে হচ্ছে কি অনুদ্বায়ী, অর্থাৎ সে বাষ্প আকারে বেরোতে পারবে না, সেই তরলের মধ্যেই দ্রবণটার মধ্যেই কি থেকে যাবে। কিন্তু আমার যে জলটা আছে সে কি বাষ্পভূত হবে, বাষ্পভূত হবে এবং ইকুইলিব্রিয়াম তৈরি করবে, হ্যাঁ কি না বলো? অবশ্যই তাই। তাহলে জল বাষ্পভূত হচ্ছে, দ্রাবক বাষ্পভূত হচ্ছে, দিয়ে ধাক্কা খাচ্ছে, নামছে, কিন্তু এখানে যে সলিউট পার্টিকেলগুলো আছে সেগুলো তো কই উড়ে যাচ্ছে না, কারণ তারা অনুদ্বায়ী না, তারা অনুদ্বায়ী নিয়েছি আমি, অর্থাৎ নন ভোলাটাইল সাবস্টেন্স নিয়েছি। তো তারা কি ভেপার ফেজে যাবে না, গ্যাস ফেজে যাবে না, তাদের অণুগুলো থাকবে। হ্যাঁ, তবে আমি এটা বুঝতে পারছি যে পিওর জলের ক্ষেত্রে যে হারে বাষ্পায়নের রেটটা বেড়েছিল, এর ক্ষেত্রে এখন দ্রাব মিশিয়ে দিয়েছি, মানে বুঝতে পারছি উপরিতলে কি এখন সলিউটের কণা তো কিছু কিছু এসেছে,
আর ধরো স্টার দিলাম, এগুলো হচ্ছে কি তোমার দ্রাবকের কণা। এর এখানে পুরোটাই দ্রাবক ছিল, নো প্রবলেম। টেম্পারেচার নিচ্ছিল একদম 100টা মলিকিউল কি ধরলাম এখানে 100টা মলিকিউল আছে, পাত্রে ধরো দুটো সেম সাইজ, আমি যাই আঁকিটা কেন আমি বলে দিলাম পাত্রের সাইজ একই। তাহলে এখানে দেখা গেলো উপরিতলে 100টা মলিকিউল আছে, এর উপরিতলে কিন্তু আর 100টা মলিকিউল থাকবে না, কারণ এখানে কি এটা এখন দ্রবণ হয়ে গেছে। তাহলে উপরিতলে নিশ্চয়ই কিছু সলিড পার্টিকেল তো সলিউটের পার্টিকেলও তো আছে। তাহলে আমি ধরলাম কি এখানে দ্রাবক পার্টিকেল আছে 80টা, কিন্তু এখানে ছিল কটা বলো তো, 100টা। তাহলে যতটা তাপ দুজনা সেম পাচ্ছে, কারণ দুজনাকে একই জায়গায় রেখে দিয়েছি, একটা দ্রবণ তৈরি করে আর একটা পিওর জলকে। তাহলে এর 100টা পার্টিকেল একবারে তাপ নিয়ে চলে যাচ্ছিলো, কিন্তু এর ক্ষেত্রে কি 80টা যাচ্ছে। তাহলে এর ক্ষেত্রে সাম্যাবস্থা তৈরি হতে দ্রবণের ক্ষেত্রে একটু বেশি সময় লাগবে, হ্যাঁ কি না? অবশ্যই তাই। তাহলে আমি একটা এমন দ্রাব নিলাম যে দ্রাবটা অনুদ্বায়ী অর্থাৎ যাবে না, সে নিচে পড়ে থাকবে। তো রাহুল্ট বলছে যে এই দ্রবণের তাহলে বাষ্পচাপ পি সমান কত হবে? আমি বলেছি দ্রবণের ক্ষেত্রে বললে একদম সলিড একদম পি, তাই না? দ্রবণ বললে ওজন বললে ডাব্লু। ওকে, তাহলে এই দ্রবণের বাষ্পচাপ মানে কি তোমার এই জায়গাটার কথা বলছি, এই দ্রবণের বাষ্পচাপ। এখানে কার বাষ্প আছে? শুধু দ্রাবকের আছে, কারণ অনুদ্বায়ী দ্রাব সে নিচে আছে, সে এখনও যায়নি ভেপার পেজে। তাহলে এই দ্রবণের বাষ্পচাপ পি ইকুয়ালস টু কী হবে বলো না? রাউল্ট বলছে এইটা তোমার দ্রাবকের মোল ভগ্নাংশের সাথে এবং দ্রাবকের যেটা তোমার বিশুদ্ধ দ্রাবকের, ধরো এর ক্ষেত্রে তোমার বাষ্পচাপ কত? তোমার P10, বিশুদ্ধ দ্রাবকই ছিল, আর কেউ ছিল না। তাহলে সেই যতটা পরিমাণ বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ তার সাথে তার মোল ভগ্নাংশের গুণফলের সাথে সমানুপাতিক দ্রবণের বাষ্পচাপ হবে। বুঝতে পেরেছি? যদি দ্রাবটা অনুদ্বায়ী হয়, তাহলে P সমান x1 গুণিত P10, অর্থাৎ বিশুদ্ধ দ্রাবকের P1 মানে বুঝতেই পারছো বিশুদ্ধ দ্রাবকের কথা বলছি, কারণ নট আছে। তাহলে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ এবং তার মোল ভগ্নাংশের সাথে গুণফলের সাথে সমানুপাতিক। ঠিক আছে, বেশ। এখন দেখো পাত্রের সাইজ সেম, আমি যতই বড় করে আঁকি। তো এখানে আমি এখানে তো দ্রাবক নিয়েছি, জল নিয়েছি ধরো, আর আমি এমন একটা দ্রাব মিশিয়ে দিয়েছি এখানে W1 ধরো কি দ্রাবক আছে, যেটা আমার জল দ্রাবক সলভেন্ট, আর একটা W2 পরিমাণ কি দিয়েছি, দ্রাব দিয়েছি। ধরো আমি দ্রাবটা বলছি না কি বটে, যে কোনো আমি নিয়েছি ধরো, ঠিক আছে। এমন একটা দ্রাব নিয়েছি যে এবারে সিল করে দিয়েছি, ঠিক আছে। তাহলে এখন এই যে দ্রাবটা নিয়েছি না, সেটা হচ্ছে উদ্বায়ী, ভোলাটাইল, অর্থাৎ কি দ্রাবক উড়ে যাচ্ছে, দ্রাবকের কণাগুলো উড়ে যাচ্ছে, সলিউটের যে কণাগুলো আছে না সেগুলোও এখন যাচ্ছে। উদ্বায়ী দ্রাব নিয়েছি, উড়ে চলে যাচ্ছে। এবারে লক করে দিয়েছি মানে কি দুজনেই ধাক্কা খেয়ে এবারে সাম্যাবস্থা তৈরি করবে। তাহলে এই ক্ষেত্রে কি এই যে বাষ্পটা রয়েছে, এই বাষ্পটাতে বলো তো তোমার কি দ্রাবকেরও বাষ্প আছে, কণা আছে, আর কি দ্রাব্যেরও কণা আছে বা বাষ্প আছে। তাহলে সেই ক্ষেত্রে দ্রবণের বাষ্পচাপ কত হবে না? রাউল্ট বলছে দ্রবণের বাষ্পচাপ কত, এখন যেহেতু তোমার দ্রাবক আছে তার বাষ্পচাপ প্লাস দ্রাব্যের বাষ্পচাপের সাথে কি সমান হবে। উদ্বায়ী দ্রাব মিশ্রিত আছে, এরকম কি দ্রবণের উদাহরণ আছে? হ্যাঁ, বেনজিন ও টলুইন, এটা হচ্ছে কি উদ্বায়ী দ্রাব্যের উদাহরণ। এবার তুমি বলবে দাদা এখানে দ্রাবক কোনটা, দ্রাব কোনটা? আরে আমি বললাম না, যেটা বেশি পরিমাণে নেবো সেটাই তোমার দ্রাবক হবে, আর যেটা কম পরিমাণে নেবো সেটা কি তোমার দ্রাব হবে। তা এই বেনজিন টলুইনের যে মিশ্রণটা দেওয়া থাকবে তার ক্ষেত্রে টোটাল চাপ সমান কত হবে বলো? x1 P10 প্লাস কি x2 P20। এখানে গুণ দিলাম, এখানে দিলাম না, কোনো কিছু নয়, এখানে গুণ আর কি। তাহলে P সমান কি P1 প্লাস P2, কারণ দুজনাই যাচ্ছে। আর যদি অনুদ্বায়ী দ্রাব হয় তাহলে শুধু দ্রাবকের পার্টিকেলগুলো যাবে, তাহলে সেই ক্ষেত্রে দ্রবণের বাষ্পচাপ কত হবে? P সমান x1 ইন্টু P10। দেখো বুঝতে পেরেছো কিনা? এর ক্ষেত্রে এক্সাম্পল কি হবে? ইউরিয়া আর জল না, জল ও ইউরিয়া মিশ্রণ বা দ্রবণীয় কি হচ্ছে তোমার অনুদ্বায়ী দ্রাব্যের উদাহরণ। দেখো বুঝতে পারলে কিনা? তাহলে 1 নাম্বার, অনুদ্বায়ী দ্রাব হলে, অনুদ্বায়ী যদি দ্রাব হয় অর্থাৎ নন ভোলাটাইল যদি নেচারে হয়, যেমন জল আর ইউরিয়া,
সেক্ষেত্রে দ্রবণের বাষ্পচাপ পি সমান কি x1 ইন্টু P10, কারণ শুধু দ্রাবক থাকবে, তো দ্রাবকের মোল ভগ্নাংশ ইন্টু কি তোমার P10, তার পিওর অবস্থায় বাষ্পচাপের গুণফলের সমান। বেশ, আর যদি উদ্বায়ী দ্রাব হয়, এই দ্রাব ভোলাটাইল, তাহলে সেক্ষেত্রে পি সমান কত P1 প্লাস P2 বা x1 P10 প্লাস x2 P20 দ্রবণের বাষ্পচাপ। ঠিক আছে, আর একটা কোশ্চেন আসে বুঝলে, ঠিক আছে, সেই কোশ্চেনটা কি না, ধরো এখানে সিল আছে, এখন উদ্বায়ী দ্রাব নিয়েছি, কি বললাম উদ্বায়ী দ্রাব নিয়েছি, তাহলে এখানে কি যাচ্ছে দ্রাবকও যাচ্ছে আবার কি দ্রাবও যাচ্ছে, হ্যাঁ কি না, দুজনে যাচ্ছে। তো তোমাকে মাঝে মাঝে প্রশ্ন করা হয় যে এই জায়গাটায়, এই যে বাষ্প অবস্থায়, দ্রবণ ফেজে নয়, লিকুইড ফেজটায় নয়, ঠিক আছে, এই এই যে গ্যাস ফেজটা রয়েছে, এটা তো গ্যাস ফেজ, ঠিক আছে, এই যে গ্যাস ফেজটা রয়েছে আর এটা কি লিকুইড ফেজ। তো এই যে গ্যাস ফেজটা রয়েছে অনলি এই পোর্শনটুকুতে যে দ্রাবকটা আছে, ঠিক আছে, তোমার দ্রাবক আছে নিশ্চয়ই, আর কি দ্রাব আছে, যে দ্রাবক আছে এবং দ্রাব আছে তাদের মোল ভগ্নাংশ কত, এটা তোমাকে কোশ্চেন করা হয়। তাহলে তুমি বলবে এটা y1 আর এটা y2। তো ডাল্টন এটা সম্পর্কে বলে গেছিল, ঠিক আছে, অর্থাৎ ডাল্টনের যে অংশচাপ সূত্র আছে, যেটা ক্লাস 11-এ তোমার যদি নাম মনে থাকে একটু করে নিও, ঠিক আছে, বাট খুব বেশি লাগবে না, এখন শুধু আমি বলে দিচ্ছি, তুমি যদি এইটুকু মনে রাখো তাহলে তোমাকে গোটাটা পড়ার দরকার নেই। ডাল্টনের অংশচাপ সূত্রটা খুব ইজি, খালি একবার দেখে নাও পাতা উল্টিয়ে, অথবা জাস্ট এটা দেখে নাও। তাহলে দ্রাবকের মোল ভগ্নাংশ y1, 1 মানে কি তোমার আমি দ্রাবক, আর দ্রাব্যের মোল ভগ্নাংশ হচ্ছে y2, ঠিক আছে, তাহলে এইটা সমান কি হবে না, y1 মানে হচ্ছে P1/P, আর এর ক্ষেত্রে P2/P, মনে থাকবে। তার মানে কি P1 মানে কি বলো না x1 P10, ঠিক আছে, আর P মানে কি টোটাল প্রেসার, এই যে, তাহলে x1 P10 প্লাস x2 P20, ওকে, আর কি না P2 মানে কি x2 P20, ওকে, পিওর অবস্থায় P2 বোঝাচ্ছে, এখানে P2 লিখে দিলে কি আমি এটা x2 আর এটা P2 লিখবো নিশ্চয়ই, তাই না, বেশ, x2 P20 আর x1 P1 প্লাস x2 P2, জিরোগুলো দিয়ে দাও, নটগুলো, ঠিক আছে, বুঝতে পেরেছি। তো মাঝে মাঝে এই মোল ভগ্নাংশ আমাকে জানতে চাওয়া হয়, মানে একটা অঙ্ক আছে সেটা আমি করাবো, ঠিক আছে, বুঝতে পেরেছি। বেশ, তাহলে এইটুকু জিনিস কি মনে রাখতে পারবো, y1 আর y2 মিলিয়ে 1 2 3 4, তাহলে আমার হয়ে গেল, আর কিছু লাগবে না, ঠিক আছে। বেশ, চলো এবার তাহলে তো অঙ্ক দেখি। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, আমরা বাষ্পচাপ সম্পর্কে ডিটেলসে পড়ে নিলাম, তাই তো। তো এরপরে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টে কি সূত্রটা দিয়েছিল না, আমরা জানি P0 মাইনাস P/P0, এবং যেটা কার সাথে সমান হচ্ছিল না দ্রাব্যের মূল ভগ্নাংশের সাথে সমান হচ্ছিল, তাই তো। বেশ, এখন তুমি বলো তো কেন এটা কমলো, P0 মানে কি বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, তার তো বেশি হবে, পিওর জল বেশি পরিমাণে যাচ্ছে 100টা পার্টিকেল, একটু আগেই দেখালাম চিত্রটা। আর পি মানে কি না, আমি একটা অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য দ্রবীভূত করে দিয়েছি। আচ্ছা, তড়িৎ অবিশ্লেষ্য কথাটা বোধহয় নতুন শুনছো, তা কেন আমি এটা ইউজ করছি, আচ্ছা দেখো NaCl কি বলো তো তড়িৎ বিশ্লেষ্য দ্রাব, এই একটা পার্টিকেল এনে দেবে, কিন্তু ও সলিউশনে গিয়ে কি Na+Cl- দুটো পার্টিকেল তৈরি করে দেবে, আর এইগুলো সব তোমার কি কোয়ালিটেটিভ প্রপার্টি, যেগুলো 4টে লিখেছিলাম ওপরে, সংখ্যার উপর ডিপেন্ড করে যে কতগুলো সংখ্যা, তা তুমি 1 দিলে 2 হয়ে গেল, সংখ্যা তো বেশি, তাহলে সেই জন্য তাদের মানেরও পরিবর্তন আসে, ওই জন্য কি বলে তড়িৎ অবিশ্লেষ্য দ্রবীভূত করতে হবে। তাহলে অনুদ্বায়ী উড়ে গেলে হবে না, কারণ ও আবার ভেপার প্রেসার বাড়িয়ে দেবে, তাই না। অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য দ্রবীভূত করলে আমরা তবু জানি যে এখন তরলের সারফেসে 100টা পার্টিকেল নাই, কটা আছে 80টা আছে, কারণ কিছু তো সলিড পার্টিকেল এসে বসেছে সারফেস এরিয়াতে,
তাহলে পার্ট টাইমে সারফেস এরিয়া থেকে 100টা যাওয়ার বদলে এখন 80টা যাচ্ছে। মানছি অনুদ্বায়ী যাবে না, সারফেসেই থাকবে, ভেপার ফেজে যাবে না, কিন্তু জায়গা তো দখল করছে, 100টা তো মলিকুলার থাকতে পারছে না ওয়াটারের, 80টা যাচ্ছে। তাহলে আরও কি তোমার টেম্পারেচার বাড়াতে হবে, তবে কি সমান হবে বাষ্পচাপের সাথে, তবে সাম্যাবস্থা তৈরি হবে, তাই না? বেশ, তো এগুলো আমরা বুঝে গেছি। তাহলে P0 হচ্ছে কি বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, আর এটা কি দ্রবণের বাষ্পচাপ। তাহলে নিশ্চয়ই এটা কম হবে। তাহলে কতটা কম হচ্ছে? P0 - P, ঠিক আছে। এবার কার তুলনায় কম হচ্ছে? না বিশুদ্ধ দ্রাবকের চেয়ে কতটা কম হচ্ছে এটা বুঝতে পেরেছি না পারিনি? আমরা যেভাবে তুলনা করি অঙ্কে ঠিক সেইভাবে এটা কার সাথে সমান হবে? দ্রাব্যের মোল ভগ্নাংশের সাথে সমান হবে। এটা হচ্ছে রাউল্টের সূত্র। বেশ, এখন আমি এটাও জানি, তাহলে এটা আমি জানি। সেকেন্ড নাম্বার আমি কি জানি? না মোল ভগ্নাংশের কথা হচ্ছে, তাহলে আমি নিশ্চয়ই জানি কি দ্রাবকের মোল ভগ্নাংশ আর দ্রাব্যের মোল ভগ্নাংশ। ভগ্নাংশ মানে কি? তার সর্বোচ্চ সংখ্যা কত? 1। তাহলে x1 + x2 সমান কি 1 হবে? আমি এটা লিখতে পারি তো x2-র জায়গায় বলো 1 - x1, সেটার সাথেই সমান হবে, মানে কি x2। তো কোথাও যদি x2 দেয় আর x1 চাই, মানে দ্রাবকের মোল ভগ্নাংশ চাই, তাহলে ইকুয়েশন থেকে তুমি বার করতে পারবে, ওই জন্য তোমাকে দেখানো, ঠিক আছে। বেশ, থার্ড নাম্বার P অনুদ্বায়ী দ্রাবের ক্ষেত্রে P1 x1 P10, আর 2 নাম্বার উদ্বায়ী 4 নাম্বারের ক্ষেত্রে P সমান কত? P1 + P2, অথবা বলো x1 P10 প্লাস কি x2 P20। তাহলে এই সমীকরণগুলো এখন আর আমার কোথাও বুঝতে অসুবিধা নেই, একদম মাইন্ডে ক্লিয়ার, হ্যাঁ কি না বলো? অবশ্যই তাই, ঠিক আছে। বেশ, 5 নাম্বার যে জিনিসটা তোমাকে জানতে হবে, আচ্ছা এই ধরো একটা বিকার নিলাম, ঠিক আছে, আমরা লিখি তো বলো N2 + H2 হেবার পদ্ধতিতে কি NH3 তৈরি হয় তো, না হয় না বলো? অবশ্যই হয়। তাহলে আমরা কত N2, এখানে 2NH3 আর এখানে কত 3। তাহলে বলো আমরা কি বলি যে 1 মোল N2 এর সাথে 3 মোল H2 হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে কি 2 মোল NH3 গ্যাস তৈরি করে। তো এইগুলো আমরা মোল বলি তো, কি বলি? মোল মিশাইছি তো। তাহলে মোল ভগ্নাংশ তো বলি না, আমরা বলি N2 1 মোল আর হাইড্রোজেন গ্যাস 3 মোল বিক্রিয়া করে 2NH3 তৈরি করছে, হ্যাঁ কি না? তাহলে মোল ভগ্নাংশ যখন বলি না, তাহলে মানে নিশ্চয়ই মোল আর মোল ভগ্নাংশের মধ্যে কিছু নিশ্চয়ই সম্পর্ক আছে। হ্যাঁ আছে, আর এটা থেকেই তোমাকে অঙ্ক করতে হবে। তুমি যখন এখানে ঢালবে না, তখন তুমি কত N2 কত 1 মোল ঢেলে দিয়েছো, আর হাইড্রোজেন কত ঢেলেছো বলো? H2 কত ঢেলেছো? 3 মোল ঢেলে দিয়েছো, ঠিক আছে। তাহলে মোল ভগ্নাংশ কত হবে? আচ্ছা ক্লাস 10-এ আমরা অঙ্ক করেছিলাম, মনে পড়ছে? রেশিওতে, যে ধরি দস্তা আর তামা 3:2 অনুপাতে মিশাইছি, সংকর একটা ধাতু তৈরি করেছি, তাহলে আনুপাতিক ভাগ আর কত হবে? না তুমি 3 কত লিখছিলে? 3 + 2, তার মানে 3 আনুপাতিক ভাগ আর কত? দস্তার কত? 3/5, তামার কত? 2/5, হ্যাঁ কি না? মনে পড়লো কি না বলো? এভাবেই তো আমরা আনুপাতিক ভাগ আর মানেই তো ভগ্নাংশ বার করতে শিখেছি। তাহলে এখানেও জিনিসটা তাই। তাহলে আমি তো জানি না আমি কত ধরনের পদার্থ মিশিয়েছি, মানে দ্রাবক কত মোল মিশিয়েছি আর দ্রাব কত মোল মিশিয়েছি। তুমি তো মোল মিশাবে রে ভাই, তুমি মোল ভগ্নাংশ থোড়ি মিশাবে, মোল ভগ্নাংশ পরে তোমাকে বার করে নিতে হবে ক্যালকুলেশন করে। তাহলে আমি ধরলাম যে দ্রাবক N1 মোল মিশিয়েছি আর দ্রাব N2 মোল মিশিয়েছি, হ্যাঁ কি না? তাহলে আমি যদি বলি দ্রাবকের মোল ভগ্নাংশ কত হবে? x1 সমান বলো N1 + N2 হবে, দুজনার যোগফল N1 এর সাপেক্ষে। মোট ভগ্নাংশের সাথে কত আছে ও? দ্রাবকের মোল ভগ্নাংশ x2, তাহলে নিশ্চয়ই কি N2/N1 + N2 মোল ভগ্নাংশ। দেখো বুঝতে পারলে কি না? অবশ্যই পেরেছ। এখন মোল মানে আবার তুমি কি জানো? ধরো N1 সমান কি জানো বলো? না তোমাকে নিশ্চয়ই কি ওজন বলে দেবে, সেই ওজন বাই তার মলিকিউলার আণবিক গুরুত্ব, মলিকিউলার ওয়েট, বা N2 সমান কত? W2/M2, ঠিক আছে। 5, 6, 7, এই 7টা জিনিস, আর ওই 1 লিটার সমান কত? 1000 ml, বা তোমার 1000 cc, বা 1000 সেমি কিউব, বা তোমার 1000 গ্রাম, এটা জানলেই তোমার কাজ হয়ে গেল। এখানকার আর কোনো অঙ্ক আটকাবে না। আর ছবিতে তোমার ক্লিয়ার হয়েই গেছে ব্রেনে। তাহলে বলো পারবে তো এ কটা মনে রাখতে? বাস, আর কিছু চাই না আমার, যদি তুমি এই কটা মনে রাখতে পারো। আমি সব অঙ্ক তোমাকে বলে দিয়েছি তো, তোমাকে একদম ঠটস্থ করে দেবো, মুখস্থ করে না, একদম বুঝিয়ে বুঝিয়ে, ঠিক আছে।
তো চলো এরপর তাহলে আমরা অঙ্ক করি। এখন আমরা যে প্রথম অঙ্কের সমাধান করতে চলেছি সেটা হচ্ছে এটা। একটি অনুদ্বায়ী দ্রব্যের 12.2% ওজন অনুপাত ওজন জলীয় দ্রবণের বাষ্পচাপ 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 746.6 mmHg মিলিমিটার পারস্তম্ভে হলে দ্রব্যের আণবিক ভর কত সেটা নির্ণয় করতে হবে। এখন ওজন অনুপাত ওজন মানে এটা বোঝাতে চেয়েছে কি, যে W/W যেখানে হচ্ছে দ্রাব বাই দ্রাবক, অর্থাৎ দ্রাব্যের ওজন এবং দ্রাবকের ওজন। এটা যদি গ্রামে নাও, এটাও কি গ্রামে নিয়েছো, অনুপাত দুটো রেশিও অবশ্যই। তাহলে দ্রাবক যদি তোমার 100 হয় তাহলে তুমি দ্রাব নিয়েছো কত, 12.2, ঠিক আছে, 12.2 গ্রাম। রেশিও কাটাকাটি করলে তোমার হয়ে যাবে, দি পার্সেন্টেজ অনুপাতে তোমাকে ওটা বলে দিয়েছে, তাই তো? বেশ, এটা বুঝতে পেরেছি আমি, বেসিক জিনিসটা আমি নিশ্চয়ই বুঝতে পেরে গেছি, ঠিক আছে। বেশ, তো এখন আমাদের অঙ্ক করতে গেলে যদি দেখো যে সলিউশনের অঙ্ক তুমি বুঝতে পারছো না যে কি করতে দিয়েছে কি না করতে দিয়েছে, ঠিক আছে, তো তুমি দেখলে যে কলিগেটিভের 4টে প্রপার্টি রয়েছে, তার মধ্যে এটা কি ফার্স্ট টাইপের আন্ডারে পড়ে, অর্থাৎ বাষ্পচাপ কথাটা রয়েছে। তাহলে বাষ্পচাপ সংক্রান্ত যে সূত্রগুলো লেখো সেগুলো তুমি সাইডে লিখে নাও আগে। সূত্রগুলো যদি তোমার চোখের সামনে লেখা থাকে না, তাহলে তোমার মাথার মধ্যে একটা আইডিয়া ক্রিয়েট হবে যে হ্যাঁ এটা করলে এটা হতে পারে, এটা থাকলে এটা আসতে পারে, ঠিক আছে। তো সূত্রটা আমাদের ফার্স্টে কী ছিল বলো না, যদি এক নম্বর সূত্র কী ছিল, যে অনুদ্বায়ী দ্রাব হয়, অনুদ্বায়ী যদি দ্রাব হয় তাহলে অবশ্যই তুমি বলবে কি সেটা না, সেই দ্রবণের বাষ্পচাপ সমান হচ্ছে x1 গুণিত P10, তাই তো? অবশ্যই, যেখানে P1 রিপ্রেজেন্ট করছে কি, দ্রাবকের বাষ্পচাপ, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ এবং বিশুদ্ধ দ্রাবকের মোল ভগ্নাংশ। সেকেন্ড, যদি উদ্বায়ী দ্রাব হয় তাহলে তুমি নিশ্চয়ই টোটাল প্রেসার সমান P1 প্লাস P2 করবে, এবং নেক্সট স্লাইডে অবশ্যই তুমি x1 P10 প্লাস x2 P20 করবে অবশ্যই। 3 নাম্বার আর কি সূত্র তুমি জানো না, তুমি এই সূত্রটা জানো যে x1 প্লাস x2 সমান হচ্ছে 1, যেখানে মোল ভগ্নাংশ দুটো যোগফল হচ্ছে 1। চতুর্থ নম্বর সূত্র কি তুমি জানো না, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র তুমি জানো কি, P0 মাইনাস P/P0 সমান হচ্ছে x2-র সাথে সমান। আর 5 নাম্বার সূত্র তুমি কি জানো বলো না, তুমি x যদি আমি 1 লিখি তাহলে আমরা এখানে জানি কি n1 বাই n1 প্লাস n2, আর অথবা x2 লিখলে আমরা জানি n2 বাই n1 প্লাস n2। আর একটা মোল কনসেপ্টটা থেকে আমরা জানি যে n অর্থাৎ মোল সংখ্যা মানে যদি n1 লিখি তাহলে কি বলবো, W1 বাই M1, আর যদি n2 লিখি তাহলে W2 বাই M2। বেশ, তাহলে এই জিনিস কটা আমার যদি ব্রেনে একদম থাকে, মানে একদম পুরো পিকচার ক্লিয়ার থাকে, তাহলে আমি এই অঙ্কটা চটজলদি করে ফেলবো। দেখো আমি কি বুঝতে পারছি যে একটি অনুদ্বায়ী দ্রাবের কথা বলেছে, তাহলে আমার চটজলদি মস্তিষ্কে নিশ্চয়ই এই ফর্মুলাটার কথা আসবে। তাহলে অনুদ্বায়ী দ্রাব্যের ক্ষেত্রে আমি আগে এই ফর্মুলাটা লিখে নেবো, যে অনুদ্বায়ী দ্রাব। অনুদ্বায়ী দ্রাব মানে কি, নন ভোলাটাইল সলিউট, ওকে, তার দ্রবণের কথা বলছে। তাহলে আমার সূত্রটা কি না, সেই দ্রবণের বাষ্পচাপ সমান P গুণিত x1 বাই P10, অবশ্যই তাই, যেখানে 1 রিপ্রেজেন্ট করছে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ আর P রিপ্রেজেন্ট করছে দ্রবণের বাষ্পচাপ। প্রতিটা টার্মকে কিন্তু তোমাকে এখানে মেনশন করতে হবে, বারবার বলছি, ঠিক আছে, মানে স্যাররা তোমার এই যদি টার্ম মেনশন না করো না তাহলে খুব রেগে যায়, দিয়ে নাম্বার কেটে নেয়। ওনারা রাগ করলো মানেই তোমার নাম্বার ডিডাকশান হলো। তো ওনাদেরকে কোনোভাবেই রাগানো যাবে না, ওনাদেরকে যতটা সম্ভব শান্ত করা যায় ততটা শান্ত করতে হবে। যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট তাকে সেই ফুল দিলেই ভালো। এবারে কেমিস্ট্রির ক্ষেত্রে মানে ওরা টার্মকে খুব ভালোবাসে, যে কোন টার্মকে কী বলে সেটা যদি তুমি না লেখো তাহলে তোমার নাম্বার ডিডাক্ট করবে 1 বা 2 নাম্বার। তো তুমি অবশ্যই লিখে দেবে, সেই ভুলটা তুমি করবে না, স্যারকে কোনো স্কোপ দেবে না তোমার নাম্বার কাটার। তাহলে পি হচ্ছে কি তোমার দ্রবণের বাষ্পচাপ, অবশ্যই। তাহলে দ্রবণের বাষ্পচাপ দেওয়া আছে, হ্যাঁ দেখো অবশ্যই দেওয়া আছে, বলেছে বাষ্পচাপ জলীয় দ্রবণের বাষ্পচাপ 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এত হলে, ঠিক আছে। তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে বলছে সেটার বাষ্পচাপ হচ্ছে mmHg, বুঝতে পারছি। এই যে দ্রবণের বাষ্পচাপ কতটা লেখা আছে আমরা লিখে দিলাম, ঠিক আছে। বেশ, নেক্সট কি P10 মানে কি, বিশুদ্ধ দ্রাবকের বলো বাষ্পচাপ,
অবশ্যই বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ। এবার বিশুদ্ধ দ্রাবক আমার এখানে কি নিয়ে আছে, জল বলে দিয়েছে গো, জল, জলীয় দ্রবণ, তাই না? তাহলে জল এখানে কি আমার বিশুদ্ধ দ্রাবক, বুঝতে পেরেছি না পারিনি? অনুদ্বায়ী দ্রাব্যের তো কোনো নাম দেয়নি, ঠিক আছে, ওইটার তারই আণবিক ভর আমরা বার করতে চলেছি। তাহলে এখানে জল হচ্ছে বিশুদ্ধ দ্রাবক, তার বাষ্পচাপ কত না আমরা সবাই জানি 760 mmHg। এরপরে বুঝলে? তো তোমরা একটা জিনিস খুব ভালো করে দেখো, অঙ্কতে কোনো কিছু ডাটা দেওয়া মানে কি ফালতু দেয়নি, ঠিক আছে? যিনি অঙ্কটা দিয়েছেন তিনি খুবই বুদ্ধিমান লোক। এখানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার কথাটা লিখে দিয়েছে। আমরা জানি যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের বাষ্পচাপ হয় কি 760 mmHg। যদি বাই চান্স আমাকে এটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড লিখে দিত না, তাহলে কি সমস্যা হতো জানো? আমার তখন P10 মান দাঁড়িয়ে যেত কত বলো তো, 23.8 mmHg। অর্থাৎ ঘরের উষ্ণতাতে আমার কিন্তু বিশুদ্ধ জলের বাষ্পচাপ কম, 760 নয়। আমরা লিখে দিই তাই যে জল আছে যার, তার মানে আমরা চাপ ধরে নিই তাই, কিন্তু টেম্পারেচার খুব ইম্পর্টেন্ট। বেশ, এখন যদি 0 ডিগ্রি উষ্ণতা বলে তাহলে কিন্তু 4.6 mmHg। দেখছো কত সূক্ষ্ম জিনিস আছে, ঠিক আছে? বেশ, তুমি এটা নয় বুঝে গেছো যে তোমার কত 760 mmHg এর মান, ঠিক আছে? বেশ, এখন আমি কি করতে পারি, x1কে আলাদা করতে পারি। তোমরা সবাই নিশ্চয় করবে P/কি P10, অবশ্যই। এখন আমাকে চেয়েছে কি না, আমাকে চেয়েছে দ্রাব্যের আণবিক ভর। তাহলে দ্রাব্যের আণবিক ভর মানে কি, আমাকে M2 বার করতে বলেছে। দ্রাব মানে বলেইছিলাম যে তুমি সবসময় কী ধরবে, 2 ধরবে, তাই না? দ্রাবকের আণবিক ঠিক আছে, এখানে কিন্তু লিখে দেবে এটা বাংলাটা যে দ্রাব্যের আণবিক ভর। M1 মানে কি বলো, দ্রাবকের আণবিক ভর। তো দ্রাবকের আণবিক ভর মানে কত, আমি H2O নিয়েছি তাই না, H2O, তাহলে H2O মানে কি হাইড্রোজেনের ক্ষেত্রে 1 1 করে 2 আর অক্সিজেনের ক্ষেত্রে 16, তার মানে 18। বুঝতে পেরে গেছি? বেশ, নেক্সট কি, ওজন কি বলেছে একবার বার করে নি সব, দাঁড়াও। তাহলে W1 জলের ওজন কত না, দেখো আমি প্রথমেই নিচে কি ওরা বলে দিচ্ছে 12.2%। তাহলে আমি যদি লিখি যে 100 গ্রাম আমার জল আছে, কি ধরলাম আমি 100 গ্রাম জল আছে, তাহলে W2 বলো কত হবে, 12.2। কখনো পার্সেন্ট দিয়েছে না, এটা কি বোঝাচ্ছে যে 100 ভাগের মধ্যে এতটা আছে দ্রাব। তাহলে 100 ভাগ জলের মধ্যে 12.2 ভাগ কি তোমার ওই আমার অনুদ্বায়ী দ্রাবটা আছে। তাহলে 100 গ্রাম আমি জল নিলাম, তাহলে 12.2 গ্রাম কি আমার দ্রাব। দেখো এই ডাটাগুলো আমার সব বেরিয়ে গেল, হ্যাঁ কি না? x1 নিয়ে তো আমার কোনো কাজ নেই, কারণ মোল ভগ্নাংশ আমরা জানি যে x1 মানে এখানে আমি n পাবো, আবার n পেলে আমি এখান থেকে m2 পেতে পারি, আমার এই m2ই তো দরকার। দেখো সূত্র সব লেখা আছে, আমার মাইন্ড কত ক্লিয়ার হয়ে আইডিয়া চলে এসছে যে এই সব আমার সূত্র রয়েছে, এখানে x1 চলে এসছে, তাহলে x1 দিয়ে তো n1/n1 + n2 রয়েছে। তাহলে আমি এখান থেকে খুব বেশি কাজ করতে পারবো না, কিন্তু এটাকে যদি আমি x2 তে কনভার্ট করে নিই তাহলে আমি n2 এর মান তাড়াতাড়ি বার করতে পারবো, তাই না? বেশ, তাহলে x1 এর মানটাকে আমরা কি x2 করতে পারি? হ্যাঁ পারি না, আমাদের সূত্র আছে কি x1 + x2 = 1। তাহলে আমরা এখানে লিখতে পারি তো বলো যে 1 - x2, কি বললাম 1 - x2, এই দিয়ে x2টা ওইদিকে নিয়ে গেলে 1 - x2 সমান কি x1, তাহলে P/P10। তাহলে বলো x2টা ওইদিকে নিয়ে যাও, এটা এইদিকে নিয়ে এসো, তাহলে 1 - P/P10। তাহলে P10 - P/P10 সমান হচ্ছে x2। এখন এটাই দেখো তোমার কি বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। তাহলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের তোমার কথা কোথাও লেখা নেই, কিন্তু আমার সূত্রতে চলে এসছে এটা, এই ফর্মটা ক্যালকুলেট করতে করতে। তাহলে কোনো ছেলে যদি বাষ্পচাপের আপেক্ষিক অবনমন দিয়ে আরম্ভ করতো, এখানে যদি লিখে দিত যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র থেকে আমরা পাই, তাহলে ডাইরেক্ট সে এটা ব্যবহার করতো, এই ফর্মুলাটা P10 - P/P0 সমান হচ্ছে x2, তাহলেও তার অঙ্কটা হয়ে যেত। বাট আমি যেটুকু লেখা আছে সেটার রেসপেক্টে তুমি কি করে আইডিয়া আনতে পারো, কিভাবে অঙ্কটাকে আগাতে পারো বা কিভাবে ভাবতে পারো, সেই হিসাবে আমি তোমাকে এটা বোঝালাম। বুঝতে পেরেছো? বেশ, তাহলে একটু বোর্ডটা মুছে নিই। তাহলে আমার সূত্রটা কি ছিল না, x2 সমান হচ্ছে P10 - P/P10। এখন বলো সবার মান দেওয়া আছে, দেখো P10 এর মান কত 760, P এর মান কত দেখো 746.6, P10 এর মান কত 760। এখানে তোমাকে ইউনিট নিয়ে মাথা কামানোর দরকার নেই, কারণ এটা ধরো mmHg, এটাও mmHg, এটাও mmHg, তাহলে এই mmHg কমন নিলাম আর নিচে mmHg আছে, সবই আছে, তা আবার অনুপাতে আছে, ফ্র্যাকশন দিয়ে কেটে যাবে, তাই না? বেশ, এটার মানটা তুমি জানো। এখন আমাকে যেতে কোথায় হবে, ভুলে গেলে চলবে না, M2 তে যেতে হবে। তাহলে মোল ভগ্নাংশে থেকে আমার কোনো লাভ নেই,
আমাকে যেতে কোথায় হবে, এমএতে যেতে হবে। তাহলে আমি মোল ভগ্নাংশ থেকে আমি চলে যাই, তাহলে আমি এখান থেকে এরপর কিসে চলে যাই না x2কে আমি চলে যাই মোলেতে, একদম মোল ভগ্নাংশ থেকে মোলে চলে যাই। তাহলে n2/n1 প্লাস n2, এটা ক্যালকুলেট করলে দেখবে কত হচ্ছে, পুরো সেরকম আসবে 0.0177। ঠিক আছে, তোমরা ক্যালকুলেটারে করে নেবে, যা আসবে মান সেটাই রাখবে, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, বেশ। এখন n2, তাহলে দেখো এইটা ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে একটু, যদি তুমি n2 দিয়ে উপর নিচে ভাগ করে দাও। দেখো n2/n2, আর এখানেও ভাগ করলে n1/n2 প্লাস কি n2/n2 সমান কি, এইদিকে ভাগ করার দরকার নেই কারণ এখানে ওপর নিচে দুই জায়গায় ভাগ করছো, তো ওরা কি কমন নিলেই কেটে যাবে। দেখো এখান থেকে 1/n2 কমন নাও, এখান থেকে 1/n2 কমন নাও, কেটে গেল, তাহলে আমার জিনিসটা ঠিক থাকলো। তো এইদিকেও আবার ভাগ করে দিও না এগুলো জানো অবশ্য, অনেক ছোট ছোট জিনিস। বেশ, তাহলে n2 কেটে গেল, তাহলে 1, এটা কত হলো n1/n2 প্লাস কি 1, আর দেখো n2 এখানেও কেটে গেল, তাই না, n2 দিয়ে ওই জন্য ভাগ করে দিলাম, তাহলে n2 কেটে গেল, n2 কেটে গেল। বেশ, তাহলে 0.0177 হয়ে গেল এটা আমার। বেশ, এই টার্মটা ওইদিকে তুলে দিই, এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে ক্রিস ক্রস এটা নিচে নামিয়ে দিলাম, এটা তুলে দিলাম। তাহলে বুঝতেই পারছো এটা কত হবে, n1/n2 প্লাস 1 সমান হচ্ছে 0.0177/1। এই যে নিচে নেমে গেল, এটা একটু উপরে লেখা হয়ে গেল, তারাও নিচে লিখি সমান দিয়ে 1/0.0177। ঠিক আছে, বুঝতে পেরেছি নিশ্চয়ই। বেশ, আমাকে আর একটু মুছতে হবে, ক্যালকুলেশন করি n1/n2, দেখো 1টাকে আমি ওইদিকে নিয়ে গেলাম, তাহলে 1/0.177 মাইনাস 1, সরি একটা 0.01 হবে, 0.0177 মাইনাস 1। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছি। ঠিক আছে, তো এটার ক্যালকুলেট করলে কত হবে দেখে নাও। তো পরের লাইনে তুমি নিশ্চয়ই লিখে দেবে n1/n2 সমান কি 55.5। ঠিক আছে, বেশ, ক্যালকুলেট করে নেবে, তারপর যা মান হয় লিখবে। এবারে n1 সমান কত না w1 কত m1, n2 এর মান কত বলো w2/m2। এই যে আমরা লিখে রেখেছি, মূল ভগ্নাংশ আমরা ডিটেলসে পড়েছি, আর এটা কত 55.5। বেশ, এবার আমাকে বার করতে কি হবে, তার আগে বলো ফ্র্যাকশনে ভাগ এসছে, ওপরটা ফিক্স নিচেরটা উল্টে গুণ, তাহলে w1/m1 গণিত m2/w2 সমান হচ্ছে 55.5। ওকে, বেশ, আমাকে m2 আলাদা করতে, বাকি ওইদিকে সব নিয়ে চলে যায়। তাহলে m2 সমান আমি কী লিখবো বলো 55.5 গণিত m1 গণিত w2/w1। ঠিক আছে, বেশ, এখন আমার পরের লাইনে নিশ্চয়ই হবে বলো 55.5 গণিত m1, m1 এর মান কত না জলের ক্ষেত্রে আমি মুছে দিয়েছি ওটা, জলের ক্ষেত্রে ছিল কত বলো m1 এর মান 18, আর w2 কত পরিমাণে আমি w2 নিয়েছি দ্রাব, এগুলো বসাতে ভুল করবে না কিন্তু, যে যেখানে আছে তার মান বসাবে, খুব কেয়ারফুল। w2 এর মান কত ছিল বলো 12.2, দেখো 12.2, তাই না, আর w1 মানে কত 100-100-র মধ্যে ওটা। তাহলে এবার এটা ক্যালকুলেট করবে, দেখবে কত আসে, তোমার এটা আসবে ডিসপ্লে 121.878 mmHg। আচ্ছা, এই মানটা 124 আসার কথা, তাহলে নিশ্চয়ই আমাদের এখানে কোথাও ক্যালকুলেশনে একটু গড়বড় হয়েছে। ঠিক আছে, তো আমি একবার রিচেক করে নিই এবং তোমাকে ফাইনাল জানিয়ে দিচ্ছি। দেখো এই জায়গার মানটা একটু ভ্যালুটা আমাদের ভুল এসছে, 760 মাইনাস এটা আসছে, তাহলে এই জায়গার মানটা তোমার হবে 0.176। বুঝতে পেরেছো, বিয়োগ করে দেখে নেবে। তো এটা হবে তোমার 0.1763, সিমিলারভাবে তোমার এটা হবে 0.1763, আবার সিমিলারভাবে এই জায়গাটা হবে 0.1763, এটা হবে 0.1763, আর এটা 55 হবে, 55 হবে না, এটা হবে 56.72, তাহলে 56.72 56.72 56.72 124.55 না এত গ্রাম পার মোল, মলিকুলার ওয়েটের ইউনিট। ঠিক আছে, গ্রাম পার মোল, 1 মোলে এত গ্রাম। বুঝতে পেরেছো, তো ক্যালকুলেশনে একটু কেয়ারফুল হবে, তুমি এরকম সিলি মিস্টেক করবে না। ঠিক আছে, ক্যালকুলেটার আছে, তুমি মুখে করতে যাবে না, ক্যালকুলেটার ইউজ করবে, কারণ তোমাকে পারমিশন দিয়েছো তো সরকার, তাহলে তুমি কেন ইউজ করবে না, তাই না, তুমি ইউজ করবে, পারফেক্ট তোমার উত্তর বেরিয়ে যাবে। বাট আইডিয়াটা কি ক্লিয়ার হলো যে কোথা থেকে আমি ভাববো আর কীভাবে আমি এগোবো, পারবে তো? চলো দ্বিতীয় নম্বর কোশ্চেনে যাই।